আচ্ছা, দেখো আমরা লাস্ট দিন সলিউবিলিটি অফ অ্যালকালি মেটাল সেটা নিয়ে ডিসকাস করছিলাম। হ্যাঁ, তো আমরা সেটাই কন্টিনিউ করব আর কি। দেখো, একটা কোশ্চেন দিয়েই শুরু করা যাক। লেখো যে এই কোশ্চেনটা আমরা দেখবে ফার্স্ট ইয়ারে কেমিক্যাল বন্ডিং, ফার্স্ট ইয়ার নয় মানে থার্ড সেমে আমরা কেমিক্যাল বন্ডিংয়ের মধ্যে এই কোশ্চেনটা করেছিলাম। সেটা হচ্ছে যে দি অবজার্ভড ট্রেন্ড of solubility in water are বলছে LIF less than NaF less than KF less than CSF। ঠিক আছে, less than CSF। আর বাট যখন আয়োডাইড নিচ্ছি তখন লিথিয়াম আয়োডাইড, সোডিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড গ্রেটার দ্যান সিজিয়াম আয়োডাইড। ঠিক আছে, এই যে দেখো ফ্লুরাইডের ক্ষেত্রে একরকম অর্ডার হলো আর আয়োডাইডের ক্ষেত্রে একরকম অর্ডার হলো, এইটা কি করে তুমি ইয়ে করবে? ঠিক আছে, এই কোশ্চেনটা মনে পড়ে এই থার্ড সেমে করেছিলে? হ্যাঁ দাদা, অ্যানান ক্যাটায়নের সাইজের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এইটাকে আমরা কি করে ব্যাখ্যা করতে হয়, আমরা থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটাকে দেখব। থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখার পরে তারপরে আমরা ওই অ্যান্সারটা আর কি বুঝতে পারবো যে কিভাবে কখন এই ধরনের অ্যান্সার কোশ্চেন কখন কিভাবে অ্যান্সার করতে হয়। ঠিক আছে, আচ্ছা দেখো, প্রথমে আমরা অ্যান্সারের দিকে যাই, মানে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটার দিকে। দেখো, প্রথমত হচ্ছে যে কোনো সল্ট, হ্যাঁ ধরো যেটা MX টাইপ সল্ট, এই MX টাইপ সল্ট এটা সলিড অবস্থায় আছে। এক মিনিট, এটা সলিড অবস্থায় আছে। এইবারে একে প্রথমে ধরো তো একে তুমি সলিউবল করতে চাইছো, তো তো তুমি প্রথমে এটা সলিড তো নিয়েছো, সলিড নেওয়ার পরে একে প্রথমে কি করতে হবে, একে যখন তুমি জলে দেবে, ধরো একটা কন্টেনার নিয়েছো, কন্টেনারে তুমি জল নিয়েছো, এবার তুমি এর মধ্যে দিচ্ছ হচ্ছে MX টাইপ অফ সল্ট। হ্যাঁ, এটা সলিড। তো এ জলে গিয়ে কি করবে,
সলিউবেল হবে। তো এই জলে গিয়ে সলিউবেল হতে গেলে কি কি স্টেপ ফলো করতে হয় তাকে, তাকে তো এমনি এমনি গেলেই সলিউবেল হয়ে যায় না। মূলত দুটো স্টেপে সলিউবিলিটিটা হয় যে কোনো আয়নের। কি হয় বলতে পারবে কেউ? প্রথমে কি হয়? প্রথমে এই সল্টটাকে তুমি জলে দিলে, তাহলে প্রথমে কি হবে? বলতে পারবে? প্রথমে এটাকে যখনই জলে দেওয়া হবে তখন এটা প্রথমে ভাঙবে, ভেঙে এম প্লাস, হ্যাঁ এম প্লাস আর এক্স মাইনাস এই আয়ন তৈরি করবে। তো এই এম এক্স সলিডকে জলে দিলে প্রথমে এই আয়নটা তৈরি হবে, এই আয়ন দুটো তৈরি হবে, মানে আয়নে ভেঙে যাবে। তো এই আয়নে ভেঙে গেলে কি এনার্জি প্রোভাইড করতে হয়? একটা তো এনার্জি দিতে হবে, নাহলে কেন সলিড ভাঙবে? হাইড্রোজেন এনার্জি। হ্যাঁ ল্যাটিস এনার্জি। নো, হাইড্রোজেন এনার্জি কেন? এখন হাইড্রোজেন এনার্জি হাইড্রেট হয়নি তো। ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি, কোন একটা ক্রিস্টালকে ব্রেক করছো, ব্রেক করে এম প্লাস এবং এক্স মাইনাস তৈরি করছো, তাহলে অবশ্যই তোমাকে ল্যাটিস এনার্জি দিতে হবে। তাহলে সেটাকে বলছি ইউএল, হ্যাঁ ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি। এইবার এই ল্যাটিস এনার্জিটা তো অবশ্যই একটা পজিটিভ এনার্জি এক্ষেত্রে, কারণ এখানে ভাঙছে, তাহলে ভাঙছে মানে আমাকে একটা পজিটিভ এনার্জি এখানে দিতে হচ্ছে। নেক্সট হচ্ছে যে এই যে এম প্লাস এবং এক্স মাইনাস আয়নটা তৈরি হলো, এই এম প্লাস এক্স মাইনাস, কারোর একজনের সাউন্ড অন আছে, আচ্ছা এম প্লাস এক্স মাইনাস এইটা এবার কি করবে দেখো, এটা তো ক্যাটায়ন হলো, এটা অ্যানায়ন হলো। এবার এরা কি করবে, এরা তো চার্জড অবস্থায় রয়েছে এম প্লাস এবং এক্স মাইনাস, তাহলে তো এটা স্টেবল নয়। তাহলে স্টেবল যদি না হয় তাহলে কি হবে, এরা এবার ওই জল থেকে ওয়াটার মলিকিউলগুলোকে এর চারিদিকে ঘিরে ধরবে। ওয়াটার মলিকিউলকে এর চারিদিকে যদি ঘিরে ধরে, সেই ঘটনাটাকে কি বলা হয়? সেই ঘটনাটাকে বলা হয় হাইড্রেশন। হ্যাঁ, তো কি হবে, এম প্লাস অ্যাকুয়াস এক্স মাইনাস অ্যাকুয়াস। ওকে, তো এই যে জিনিসটা হলো, এই জিনিসটার জন্য সিস্টেম থেকে এনার্জি রিলিজ করবে নাকি সিস্টেমে এনার্জি দিতে হবে? মানে এখানে এনার্জি বেরিয়ে যাবে, মানে নেগেটিভ এনার্জি হবে না পজিটিভ এনার্জি হবে, কি মনে হয়? নেগেটিভ এনার্জি। হ্যাঁ, সেটা কি বলা হয়? হাইড্রেশন এনার্জি। হাইড্রেশন এনার্জি। তার মানে ডেল ই হাইড্রেশন, এটা হচ্ছে কি নেগেটিভ এনার্জি। তাহলে আলটিমেটলি সলিউবল হয়ে গেল, কিন্তু এই সলিউবলটা হলো কটা স্টেপে? দুটো স্টেপে। তুমি একটা এমএক্স সলিডকে জলে দিয়েছো, প্রথমে সেটা ভেঙেছে, তারপর সেটা হাইড্রেটেড হয়েছে, তাহলে এই দুটো স্টেপে তবেই সে সলিউবল হয়েছে। এবার তাহলে আলটিমেটলি আমি এখান থেকে শুরু করেছিলাম আর এখানে গিয়ে শেষ হলো সলিউবিলিটি, তাহলে এর মধ্যে টোটাল এনার্জি ইনভলভ কতটা বলবো? তাহলে টোটাল এনার্জি ইনভলভ মানে এখান থেকে এই আসতে গেলে ডাইরেক্ট, তাহলে এটা দুই স্টেপে এই টোটাল এনার্জিটা আমি এক স্টেপে দেখাচ্ছি। তাহলে এক স্টেপে যদি এখান থেকে এখানে আসতে হয়, তার মানে এখানে যে এনার্জিটা ইনভলভ হবে সেটাকে যদি আমি ই সলভেশন বলি, মানে সলভেটেড হতে গেলে যে এনার্জিটা ইনভলভ সলভেশন এনার্জি বলি, তাহলে ই সলভেশন ইকুয়াল টু কি হবে? ল্যাটিস এনার্জি প্লাস হাইড্রেশন এনার্জি। হ্যাঁ, হি সলভেশন ইকুয়াল টু ইউএল, আচ্ছা প্লাস না দিয়ে আমরা মাইনাস দেবো কারণ এটা নেগেটিভ এনার্জি, মাইনাস ডেল ই হাইড্রেশন। তার মানে এবার দেখো যে এইটা যদি হয় তাহলে দেখো যে কোনো একটা সল্টকে সলিউবল হতে গেলে ই সলভেশনটা কি হতে হবে? নেগেটিভ না পজিটিভ? নেগেটিভ হতে হবে। নেগেটিভ হতে হবে।
হ্যাঁ, কারণ এইখান থেকে এখানে যে আসবে, এই যে এই স্টেপটায় আসবে, এ তো মোর স্টেবল হতে হবে, নাহলে সলিউবল কেন হবে? তাহলে এ যদি মোর স্টেবল হয় অবশ্যই এইটা নেগেটিভ হতে হবে, নেগেটিভ হতে হবে। তো এই যে ই সলভেশনটা নেগেটিভ হবে, এটা কখন হবে? হাইড্রেশন এনার্জিটা বেশি হবে। তাহলে ইহাইড্রেশন তার ম্যাগনিটিউডটা মাস্ট বি গ্রেটার দ্যান ম্যাগনিটিউড অফ ইএল হতে হবে, ইউএল হতে হবে, তাই তো? তাহলে এটা হচ্ছে প্রথমত থিওরি। তাহলে তোমরা প্রথমে এই 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 ডায়াগ্রামটা এঁকে ফেলো। হয়ে গেলে বলবে। হ্যাঁ দাদা হয়ে গেছে। হ্যাঁ দাদা হয়ে গেছে। আচ্ছা, এইবার এই ডায়াগ্রামটার উপর বেস করে যেটা বললাম সেটা লিখতে হবে। লেখো তাহলে সলিউবিলিটি, একটা সল্ট সলিউবল হবে তখনই যখন ই সলভেশনটা নেগেটিভ হবে। তাহলে ই সলভেশন যদি নেগেটিভ হয়, ই সলভেশনটা যদি নেগেটিভ হতে হয়, তাহলে অবশ্যই হাইড্রেশন এনার্জি যেটা লিবারেট করবে সেটার ম্যাগনিটিউড অবশ্যই ল্যাটিস এনার্জি থেকে বেশি হতে হবে। তাহলে ই হাইড্রেশন মাস্ট বি গ্রেটার দ্যান ইউএল, এটা হলে তবে ই সলভেশনটা নেগেটিভ হবে আর সেই সল্টটা সলিউবল হবে। এবার কোনো একটা সল্টের ক্ষেত্রে যদি উল্টোটা হয়, মানে ইউএল গ্রেটার দ্যান ই হাইড্রেশন হয়ে যায়, তাহলে কিন্তু সেই সল্টটা আমরা বলবো ইনসলিউবল সল্ট, জলে সলিউবল হবে না। তাহলে জলে সলিউবল হতে গেলে ই সলভেশন মাস্ট বি নেগেটিভ, সো ই হাইড্রেশন গ্রেটার দ্যান ইউএল হতে হবে। ওকে, তাহলে এটা লিখে নাও। লেখো দি সলিউবিলিটি অফ এ কম্পাউন্ড, the solubility of a compound in water depends on the relative magnitude, relative magnitudes of lattice energy, and total hydration energy, আচ্ছা, বলে এইটা লিখে দাও। এই বক্সের মধ্যে যে ইকুয়েশনটা লেখা হয়েছে এটা লেখো, ই সলভেশন ইকুয়াল টু ইউএল মাইনাস ই হাইড্রেশন। ঠিক আছে, এবার প্যারা চেঞ্জ করো। প্যারা চেঞ্জ করে লেখো সলভেশন এনার্জি ইনক্রিজেস with increasing hydration energy. Solvation energy increases with increasing hydration energy. Solvation energy increases with increasing hydration energy. Hydration energy and decreasing lattice energy. Decreasing lattice energy, that is solubility increases, লিখতে পারছো? হ্যাঁ দাদা হয়ে গেছে। আচ্ছা, তাহলে এবার দেখো বলছে যে
দুটো সল্ট ধরো মোর সলিউবল কখন হবে, সলিবিলিটি বাড়বে কখন, যত ই সলভেশন নেগেটিভ হবে। আর ই সলভেশন কখন নেগেটিভ হবে, যদি ই হাইড্রেশনটা গ্রেটার দ্যান ইউএল হয়। এবার ই হাইড্রেশনটা যত গ্রেটার দ্যান ইউএল হবে, মানে এটা যত বাড়বে আর এটা যত কমবে, তত এদের ডিফারেন্সটা বাড়বে, আর ডিফারেন্সটাকেই বলা হয় সলভেশন এনার্জি। তাহলে সলিবিলিটি বাড়বে। তার মানে ই হাইড্রেশনটা যত বেশি হবে যার, অথবা ইউএলটা যত কম হবে, তত সলিবিলিটি বেশি হবে। এই জায়গাটা ক্লিয়ার তো? হ্যাঁ দাদা। তাহলে হ্যাঁ হ্যাঁ, তাহলে প্যারা চেঞ্জ করে লেখো, ফর সাকসেসফুল ডিসলিউশন, ফর সাকসেসফুল ডিসলিউশন, ফর সাকসেসফুল ডিসলিউশন, for successful dissolution of the salt, for successful dissolution of the salt, for successful dissolution of the salt, বলে এই ডেলি হাইড্রেশন গ্রেটার দ্যান ইউএল, এই কথাটা লেখো, এইটা লেখো। হয়েছে? হ্যাঁ স্যার। আর এইবারে দেখো, আমরা হাইড্রেশন এনার্জির ইকুয়েশন কেমিক্যাল বন্ডিং পড়ার সময় লিখেছিলাম, আবার ল্যাটিস এনার্জির ইকুয়েশনও তো কেমিক্যাল বন্ডিং পড়ার সময় লিখেছিলাম। তো দুটো ইকুয়েশনে ধরো যদি আমি বলি ই হাইড্রেশন, সেটা দেখবে আর এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হয়েছিল। মানে এরকম এসেছিল, ক্যাটায়নের জন্য K1/R+, দুটো তো হাইড্রেশন এখানে হবে, কারণ এখানে ক্যাটায়নও হাইড্রেটেড হয়েছে, অ্যানায়নও হাইড্রেটেড হয়েছে। ক্যাটায়নের জন্য K1/R1 R+, প্লাস অ্যানায়নের জন্য K2/R+। হ্যাঁ, দুটো হাইড্রেশন এনার্জির যোগফলটা হচ্ছে টোটাল হাইড্রেশন এনার্জি। আচ্ছা, এইটা একটা ইকুয়েশন হয়েছিল, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 1 বলছি। আর ল্যাটিস এনার্জির ইকুয়েশনটা কি এসেছিল? ল্যাটিস এনার্জির ইকুয়েশনটা এসেছিল, মনে আছে? সেটা প্রপোর্শনাল টু, পুরোটা একটা কনস্ট্যান্ট যদি বলি, তাহলে আর এর সঙ্গে কীরকমভাবে হয়েছিল, R0 লিখেছিলাম, তার মানে R+ প্লাস R-, মানে ক্যাটায়নের মানে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা হয়েছিল। তো ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স মানে কি, R+ প্লাস R-, R0 ইকুয়াল টু, বলো এই জায়গাটা ক্লিয়ার কি না? ইহাইড্রেশনটা ইহাইড্রেশনের ওইটা ওই K2/R মাইনাস হবে। সরি, ওটা R+ হবে। K2/R মাইনাস, মানে ইন্ডিভিজুয়াল, মানে ইহাইড্রেশনের ইকুয়েশন হচ্ছে, ইহাইড্রেশনের প্রপোর্শন এটা হচ্ছে 1/R। তো 1 ক্যাটায়নের যখন হবে তখন 1/R+, অ্যানায়ন যখন হবে 1/R-। এবার যেহেতু ক্যাটায়ন অ্যানায়ন দুজনেই আছে এখানে সল্টে, তাহলে এটারও ক্যাটায়ন প্লাস অ্যানায়ন দুজনের হাইড্রেশন এনার্জিটা যোগফলটা টোটাল হাইড্রেশন এনার্জি হলো। আর ল্যাটিস এনার্জি সেই ইকুয়েশন তো আমরা বন্ডল্যান্ড ইকুয়েশন দেখেছি, বন্ডল্যান্ড ইকুয়েশনে আমরা দেখেছি R+ বাই R+ প্লাস R-, মানে R0 ছিল নিচে, তাহলে R0-র সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল ছিল। তো এইটা, এই যেটা ক্লিয়ার তো? আমরা পুরো ইকুয়েশনটা লিখছি না, শুধু আর এর সঙ্গে সম্পর্কটা লিখছি। ঠিক আছে? হ্যাঁ, মনে পড়ছে তো? মানে ইউএলটা ছিল এরকম না, Na ইন্টু A Z প্লাস Z মাইনাস, হ্যাঁ, ডিভাইড বাই R0, হ্যাঁ, 1/1 - n, এরকম ছিল তো? তাহলে এখানে R0-র সঙ্গে কি ইনভার্সলি প্রপোর্শনাল তো? এই বাকিগুলোকে পুরোটাকে আমি কনস্ট্যান্ট বলছি। তাহলে আর এর সঙ্গে সম্পর্কটা কি? আর এর সঙ্গে সম্পর্কটা ইনভার্সলি। তো এই R0 মানে কি আবার R+ প্লাস R-, তো তাহলে 1/R+ প্লাস R-, ঠিক আছে? সেটাই লেখা হয়েছে আর কি। এবার বাকিটাকে K3 বলে একটা কনস্ট্যান্ট বলা হচ্ছে। এটার ক্ষেত্রেও তাই, হাইড্রোজেন এনার্জির ক্ষেত্রেও তাই। তো ব্যাপারটা হচ্ছে যে তাহলে এখানে K1, K2, K3 আর কনস্ট্যান্টস,
আর প্লাস হলো রেডিয়াস অফ ক্যাটায়ন, আর মাইনাস হলো রেডিয়াস অফ অ্যানায়ন। এইগুলো লিখে নাও। হয়েছে? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো তো খেয়াল করে ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2। দেখো ইকুয়েশন নাম্বার 1-এ আয়নের সাইজ যদি বাড়ে হাইড্রোজেন এনার্জি কি হবে? কমে যাবে। কমবে। তাহলে আয়নের সাইজ বাড়লে হাইড্রোজেন এনার্জি কমছে। আচ্ছা, আবার দ্বিতীয় নম্বর ইকুয়েশনে দেখো তো আয়নের সাইজ বাড়লে ল্যাটিস এনার্জি কি হবে? কমবে। কমবে। তাহলে দুটো ইকুয়েশনেই, হ্যাঁ দুটো ইকুয়েশনেই দেখতে পাচ্ছ যে আয়নের সাইজ যদি বাড়ে তাহলে ল্যাটিস এনার্জিও কমছে, আবার হাইড্রোজেন এনার্জিও কমছে। এবার তুমি একটা ম্যাথমেটিক্যাল সেন্স দিয়ে বলো যে বলো তো দেখি দুজনের কি ডিক্রিজিং রেটটা একই হবে? মানে আয়নের সাইজ আমি বাড়ালাম, তাহলে ইউএল যতটা কমবে ই হাইড্রেশনটা কি ততটাই কমবে? না না না, ই হাইড্রেশনটা ইউএল এর থেকে কম কমবে, মানে ইউএলটা বেশি কমবে। এরকম কিছু বলা যাবে না। হাইড্রেশনটা বেশি কমবে না, সেটাও বলা যাবে না, সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। তুমি যে আয়নগুলো নিয়েছো তাদের সাইজগুলো কেমন ভাবে বাড়াচ্ছ বা কেমন আছে তাদের সাইজ, তার উপর ডিপেন্ড করবে, সেটাই আমরা আলোচনা করবো আর কি। তো এটুকু আমি প্রথমে তোমাদেরকে জানতে চাইছি যে ক্যাটায়ন বা অ্যানায়নের মানে আয়নের সাইজটা বাড়লে একটা নির্দিষ্ট হারে বাড়ালাম, ইউএলটা যতটা বাড়বে ই হাইড্রেশন ঠিক ততটাই বাড়বে না, কমও বাড়তে পারে বেশিও বাড়তে পারে। মানে দুজনের বৃদ্ধির হারটা আয়নের সাইজ যদি বাড়ালাম তাহলে ল্যাটিস এনার্জি এবং হাইড্রোজেন এনার্জি দুজনেই একই হারে কমবে না, এটাই তো? আলাদা কিছু হবে, মানে কারণ এখানে আছে যে 1/r প্লাস প্লাস 1/r মাইনাস, আর এখানে আছে 1/r প্লাস প্লাস r মাইনাস। তাহলে দুটো ইকুয়েশন তো এক নয়। তাহলে দুটো ইকুয়েশন যদি আলাদা হয় তাহলে আমি কোনো একটা আয়ন ধরো r প্লাস এখানে বাড়ালাম দ্বিগুণ, এখানেও r প্লাসটা দ্বিগুণ বাড়ালাম, তাহলে ইউএল যতটা কমবে ই হাইড্রেশন ততটাই একই রকমই কমবে এমন নয়, বেশিও কমতে পারে কমও কমতে পারে, তাই না? তাহলে ডিক্রিজিং রেটটা দুজনের আলাদা হবে কারণ এখানে ইকুয়েশন দুটো আলাদা। তো এখন প্রশ্ন হচ্ছে যে সেটা আমি কি করে কখন কে বাড়বে বেশি, মানে কখন কার ক্ষেত্রে বেশি ডিক্রিজ করবে, এটা না এটা, সেটা আমরা ডিসকাশনের বিষয়। তো একটু লিখে নাও, লেখো উইথ ইনক্রিজিং সাইজ of the ions, with increasing size of the ions, both del E hydration and UL decreases. Del E hydration and UL decreases, but not in the same extent. But not in the same extent. But not in the same extent. ঠিক আছে, লিখেছো? নট ইন দ্য সেম এক্সটেন্ট। প্যারা চেঞ্জ করো, প্যারা চেঞ্জ করে লেখো from mathematical concept it is concluded that but একটা হাইফেন দাও,
কনক্লুডেড দ্যাট বলে এবার দুটো কেস হতে পারে। এক নম্বর কেস, দেখো এই জিনিসটা আমি আগে একটু ডিসকাস করি। আচ্ছা দেখো, বলছে যে ক্যাটায়ন বা অ্যানায়ন মানে সাইজ অফ আয়ন যদি ইনক্রিজ করে তাহলে নাকি ল্যাটিস এনার্জি এবং হাইড্রেশন এনার্জি দুজনেই কমে, কিন্তু একই এক্সটেন্টে কমে না, আলাদা এক্সটেন্টে কমবে, কারণ দুজনের ইকুয়েশন আলাদা। আচ্ছা এবার দুটো কেস আমি এখানে আলোচনা করব। একটা কেস প্রথমে আমি আলোচনা করি, যে ধরো তোমাকে যে আয়নগুলো দিয়েছে বা তোমাকে যে কম্পাউন্ডগুলো দিয়েছে সেখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজের মধ্যে একটা বিস্তর পার্থক্য রয়েছে। ধরো মনে করো লিথিয়াম আয়োডাইড, তো লিথিয়াম আয়োডাইড যদি হয় তাহলে দেখো যে ধরো লিথিয়াম আয়োডাইড, তাহলে লিথিয়াম আয়োডাইডের মধ্যে আয়োডাইড বড় আর লিথিয়াম কি ছোট, তাহলে লিথিয়াম এবং আয়োডাইডের মধ্যে সাইজের একটা পার্থক্য রয়েছে। তো এই কেসটাকে আমি কেস ওয়ানে আলোচনা করব। সেটা হচ্ছে যদি দুটো আয়ন ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে সাইজের পার্থক্য থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে ল্যাটিস এনার্জি, ধরো এই জায়গাটায় এই জায়গাটায় হাইড্রেশন এনার্জি আছে আর এটা আছে ল্যাটিস এনার্জি, ঠিক আছে, এইটা আছে হাইড্রেশন এনার্জি, এটা আছে ল্যাটিস এনার্জি। তাহলে এবার দেখো যত বলছে যে যেটা ধরো লিথিয়াম আয়োডাইড, তো তাহলে লিথিয়ামটা স্মলার, এবার লিথিয়াম থেকে সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম এইভাবে যত তুমি যাবে বলছে হাইড্রেশন এনার্জিটা মোর র্যাপিডলি ডিক্রিজ করবে দেন ল্যাটিস এনার্জি। ঠিক আছে, কি বলছি, ধরো প্রথমে লিথিয়াম আয়োডাইড নিলে, লিথিয়াম আয়োডাইডের ক্ষেত্রে দেখো এই হাতটা আমার হাইড্রেশন এনার্জি এই হাইটে আছে, আর এই হাতটা আমার ল্যাটিস এনার্জি, তাহলে এদের মধ্যেকার গ্যাপটা হচ্ছে সলভেশন এনার্জি, তাই তো। তাহলে সলভেশন এনার্জি অবশ্যই আমি হাইড্রেশন এনার্জিটাকে বড় করে রাখবো, এই যে হাইড্রেশন এনার্জিটা আমার হাইটে বেশি আছে, কারণ আমার সলেবল হতে গেলে হাইড্রেশন এনার্জিটা বেশি হতে হবে, তো হাইড্রেশন এনার্জিটা বেশি আছে, তারপর ল্যাটিস এনার্জি ধরো এরকম জায়গায় আছে, এদের মধ্যেকার গ্যাপটাকে বলছে সলভেশন এনার্জি। এইবার তুমি লিথিয়াম আয়োডাইড থেকে সোডিয়াম আয়োডাইডে গেলে, সোডিয়াম আয়োডাইডে গেলে বলছে যে সোডিয়াম আয়োডাইডে যেই গেলে বলছে হাইড্রেশন এনার্জি যদি এতটা কমে ল্যাটিস এনার্জি সামান্য কিছুটা কমবে, তাহলে গ্যাপটা কি হলো, কমে গেল, গ্যাপ কমে গেল। আচ্ছা পটাশিয়াম আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইডে গেলে বলছে এটা যদি এতটা কমে এটা এইটুকু কমবে, তাহলে গ্যাপ কি হলো, কমে যাচ্ছে। আরো তাহলে লিথিয়াম আয়োডাইড সোডিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড রুবিডিয়াম আয়োডাইড আরও কমে গেল, সিজিয়াম আয়োডাইড আরও কমে গেল, তাহলে সলভেশন এনার্জিটা কি হচ্ছে আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে সলভেশন এনার্জি যদি কমে যায় তাহলে সলিবিলিটি কি হবে, কমে যাবে। কমে যাবে, তাহলে সলিবিলিটি আস্তে আস্তে কমতে থাকবে। তাহলে তুমি দেখো লিথিয়াম আয়োডাইডের থেকে সোডিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইড সিজিয়াম আয়োডাইড সলিবিলিটি কি হবে, কমে যাবে। তাহলে এখানে এখানে কি পয়েন্টটা কি পয়েন্টটা কোন জায়গাটায়, যে এর লজিকটা কোন জায়গাটায়, বলছে যে যদি একটা আয়ন আর একটা আয়নের থেকে খুব বড় হয়, মানে দুজনের আয়নের মধ্যে সাইজে যদি পার্থক্য থাকে, তাহলে বলছে ল্যাটিস এনার্জি যদি কোনো একটা আয়ন বাড়াতে থাকছো, মানে লিথিয়াম থেকে সোডিয়াম পটাশিয়াম এভাবে বাড়াতে থাকছো, তাহলে বলছে হাইড্রেশন এনার্জি যতটা ডিক্রিজ করবে ল্যাটিস এনার্জি ততটা ডিক্রিজ করবে না, হাইড্রেশন এনার্জিটা অনেকটা ডিক্রিজ করবে, ল্যাটিস এনার্জি কম ডিক্রিজ করবে। ঠিক আছে, তার মানে ডিক্রিজিং রেট অফ হাইড্রেশন এনার্জি ইজ মাস্ট গ্রেটার দ্যান ল্যাটিস এনার্জি। তাহলে এটা যখনই হবে তখন তুমি দেখবে সবসময় তোমার আস্তে আস্তে সলভেশন এনার্জিটা কমতে থাকবে, তো সলভেশন এনার্জি যদি কমতে থাকে সলিবিলিটি কমতে থাকবে। এবার কোশ্চেনটা দেখো, কোশ্চেনটাই দেখো, দেখো লিথিয়াম আয়োডাইড সোডিয়াম আয়োডাইড পটাশিয়াম আয়োডাইডটা খেয়াল করো, দেখো লিথিয়াম আয়োডাইডের থেকে সোডিয়াম আয়োডাইডে কি হচ্ছে সলিবিলিটি, কমে যাচ্ছে। তাহলে এটা 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 কেস ওয়ানে ফেলা যায় কিনা, হ্যাঁ, কারণ তুমি লিথিয়াম আয়োডাইডের সাইজের পার্থক্য আছে, আর সাইজের পার্থক্য আছে, এবার কেস ওয়ান আলোচনা করো, সাইজের পার্থক্য আছে, এবার যত ছোট আয়নটা যত সাইজে বাড়বে, মানে লিথিয়ামটা সোডিয়াম হলো সোডিয়াম থেকে পটাশিয়াম হলো, তত বলছে হাইড্রেশন এনার্জি ডিক্রিজিং রেটটা বেশি হবে অ্যাজ কম্পেয়ার টু ল্যাটিস এনার্জি। আর তাহলে সলভেশন এনার্জির মানে গ্যাপটা অ্যাকচুয়ালি সলভেশন এনার্জিটা কমতে থাকবে, সলিবিলিটি কমতে থাকবে। এই যারা ক্লিয়ার করতে পেরেছি সবাইকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে লিখে নাও, হ্যাঁ লিখে নাও, লেখো হোয়েন
when one of the ion is larger than the other, when one of the ion is larger than other, ব্র্যাকেটে either cation or anion, either cation or anion, bracket close, with increasing the size of other ion, with increasing the size of other ion, with increasing the size of other ion, comma, hydration energy decreases more rapidly, hydration energy decreases more rapidly, hydration energy decreases more rapidly than does the lattice energy, than does the lattice energy, than does the lattice energy. Than does the lattice energy. প্রথম থেকে when one of the with increasing size of other ion, hydration energy decreases more rapidly than does the lattice energy, than does the lattice energy, and consequently, than does the lattice energy, and consequently solubility decreases, and consequently solubility decreases, consequently solubility decreases. লিখেছো? solubility decreases. হচ্ছে লিখেছো? হ্যাঁ স্যার। প্যারা চেঞ্জ করে লেখো, so the order of solubility, so the order of solubility, so the order of solubility বলো LII greater than NaI greater than KI greater than CSI. আচ্ছা, এবার হচ্ছে 2 নম্বর। আচ্ছা, 2 নম্বর কেসটাতে কি হবে? ঠিক উল্টো। উল্টোটা কি হবে দেখো, ধরো মনে করো যে দুজনেরই সাইজ মোরালেস সেম। অ্যাজ ফর এক্সাম্পল ধরো মনে করো লিথিয়াম ফ্লুরাইড, লিথিয়াম ফ্লুরাইডে লিথিয়ামও ছোট, ফ্লুরাইডও ছোট, তাহলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সাইজটা কম্পারেবল, সাইজটা একই রকমই আছে প্রায়। এইবার তাদের মধ্যে কোনো একটা আয়ন যদি বাড়ে, ধরো লিথিয়ামটা বাড়ছে, ফ্লুরাইডটা তুমি ফিক্স রাখো, লিথিয়াম ফ্লুরাইড থেকে হয়ে গেল সোডিয়াম ফ্লুরাইড, পটাশিয়াম ফ্লুরাইড, সিজিয়াম ফ্লুরাইড, এইভাবে যদি বাড়ে কোনো একটা আয়ন, তাহলে বলছে ল্যাটিস এনার্জি ডিক্রিজেস মোর র্যাপিডলি দ্যান হাইড্রেশন এনার্জি। মানে আগেরটা ঠিক উল্টো। তার মানে কী হবে, ধরো মনে করো এই হচ্ছে হাইড্রেশন এনার্জি আছে, এই ল্যাটিস এনার্জি আছে, এটা কার ক্ষেত্রে? লিথিয়াম ফ্লুরাইড। এবার বলছে যেই তুমি সোডিয়াম ফ্লুরাইড করবে, বলছে ল্যাটিস এনার্জি যতটা ডিক্রিজ করবে হাইড্রেশন এনার্জি ততটা ডিক্রিজ করবে না। তাহলে গ্যাপটা কি হলো? বাড়লো। হ্যাঁ, সোডিয়াম ফ্লুরাইড থেকে পটাশিয়াম ফ্লুরাইডে গেলে ল্যাটিস এনার্জি ডিক্রিজেস মোর র্যাপিডলি দেন হাইড্রেশন এনার্জি, তাহলে আর গ্যাপটা আরও বাড়লো, সিজিয়াম ফ্লুরাইডে আরও বাড়লো। তাহলে এইভাবে যত তুমি যাবে, মানে লিথিয়াম ফ্লুরাইড, সোডিয়াম ফ্লুরাইড, পটাশিয়াম ফ্লুরাইড, সিজিয়াম ফ্লুরাইড, যত তুমি বাড়বে সাইজটা, ক্যাটায়নের সাইজটা বাড়ছে, তত কি হবে বলছে গ্যাপটা বাড়তে থাকবে।
মানে সলভেশন এনার্জিটা বাড়তে থাকবে। আর সলভেশন এনার্জি বাড়লে কি হবে, সলিবিলিটি কমে যাবে। বাড়বে। কমে যাবে কেন, কমবে। সলিবিলিটি ও না না, হ্যাঁ হ্যাঁ বেড়ে যাবে। গ্যাপটা বাড়ছে না, সলভেশন এনার্জির গ্যাপটা বাড়ছে, তাহলে সলভেশন এনার্জি যত বাড়ে তত সলিবিলিটি বাড়ে তো না, তাহলে কি হবে, সলিবিলিটি বাড়বে। তাহলে লিথিয়াম ফ্লুরাইডের থেকে সোডিয়াম ফ্লুরাইড সলিউবল অর লেস সলিউবল? সোডিয়ামটা বেশি সলিউবল। সোডিয়াম ফ্লুরাইড বেশি সলিউবল। Soluble. হ্যাঁ, পটাশিয়াম পটাশিয়াম ফ্লুরাইড আরো সলিউবল, সিজিয়াম ফ্লুরাইড আরো সলিউবল, কারণ গ্যাপটা আস্তে আস্তে বাড়তে থাকবে। এটা হচ্ছে কেস 2। তাহলে এটাও দেখো তুমি কোশ্চেনে, তুমি এই কোশ্চেনটাও পেয়ে গিয়েছো, লিথিয়াম ফ্লুরাইডের থেকে সোডিয়াম ফ্লুরাইড বেশি সলিউবল, তারপর পটাশিয়াম ফ্লুরাইড, তারপর সিজিয়াম ফ্লুরাইড। তো লেখো 2 নম্বর দিয়ে, when difference in size when difference in size of ions are not large comma, with increasing the size of other ion lattice energy decreases more rapidly than does the hydration energy. Hence, full stop দিয়ে, hence solvation energy increases and consequently solubility increases. Full stop. প্যারা চেঞ্জ করে লেখো, so order of solubility LIF less than NAF less than KF less than CSF. হয়েছে? হ্যাঁ দাদা। আচ্ছা, তাহলে এটা তো বোঝা গেল। নেক্সট একটা কোশ্চেন লেখা যাক, এটা তোমাদের নিজেদের করতে হবে। সেটা হচ্ছে ডিসকাস the solubility of MClO4 where M is equal to Li, Na আর K। আচ্ছা, এইটা যদি হয় তাহলে LiClO4 দিয়েছে, মানে এটা 3টে আয়ন দিয়েছে, একটা দিয়েছে তাহলে LiClO4, একটা NaClO4 আর একটা হচ্ছে KClO4। তাহলে বলো দেখি ClO4, সরি তাহলে এদের যদি আমি সলিবিলিটি ব্যাখ্যা করি তাহলে কোন রুলটা, মানে কোন কেসটা কনসিডার হবে এক্ষেত্রে, কেস 1 কেস 2?
কেস 2 টা হবে। কেস 1 মনে হচ্ছে না অ্যানায়নের সাইজ এখানে বড়। হ্যাঁ কেস 1 হবে। সাইজ ডিফারেন্সটা তো অনেক বেশি, এক্স্যাক্টলি। তাতে 1ই হওয়ার কথা। হ্যাঁ অ্যানায়নের সাইজটা বড় তো। তার মানে অ্যানায়ন তো লিথিয়াম ক্লোরাইড, তুমি লিথিয়াম ক্লোরাইড ধরো, তাই লিথিয়াম ক্লোরাইড এর ক্লোরাইডগুলোর সাইজ তো বড় বড়, হ্যাঁ এটা লার্জ অ্যানায়ন। এবার সেখানে লিথিয়াম ছোট, তাহলে এখান থেকে যদি শুরু করি আমি, তাহলে এখানে লিথিয়ামটা খুব ছোট, ক্লোরাইডটা খুব বড়। এবার এখানে একটু সোডিয়াম বেড়েছে, ক্লোরাইডটা আছে, এখানে আরও বেড়েছে, ক্লোরাইডটা আছে, তার মানে এখানে তোমার কেস 1টাই খাটবে। তাহলে আগেরটার শুধু কেস 1 দিয়ে, মানে প্রথম থেকে তো লিখবে, লিখে লাস্টে কেস 1 কেস 2 এর মধ্যে শুধু কেস 1 দিয়ে অ্যান্সারটা কনক্লুড করতে পারবে। মানে আগেরটা যেমন প্রথম থেকে যা করেছি আর কি সবই করবে, হ্যাঁ মানে এই পর্যন্ত সবই করবে, এইগুলো সবই করবে, এগুলো সবই করার পরে এই পর্যন্ত করবে, এই যে এই পর্যন্ত করবে, এই পর্যন্ত করার পরে এবার কেস 1 কেস 2 এর জায়গায় শুধু কেস 1টা তোমাকে কনসিডার করতে হবে। এক্ষেত্রে লেখা সব একই থাকবে, কেস 1টা কনসিডার করে, কেস 2 তার এখানে দরকার নেই, কেস 1টা কনসিডার করে লাস্টে কনক্লুড করে দিতে হবে। তাহলে উত্তর কি আসবে? এই LiClO4টা সবচেয়ে বড়। LiClO4 বেশি হবে। হ্যালো, হ্যাঁ 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 একই ক্লাস একই টাইমেই থাকবে, সেরকমই ঠিক হয়েছে। এখন ওই দায়িত্বটা আরেকজন জানি, ওই নুরুল স্যার তোমাদের দায়িত্ব নিয়েছে, হ্যাঁ তো ওইটা করছে, আমি এখনও ডিসকাস করিনি ওদের সঙ্গে, হ্যাঁ তারপর কী করব। আচ্ছা দেখছি, ও সবার অ্যাভেলেবেল নয় তো টাইমটা। আচ্ছা ঠিক আছে, দেখছি, আমি ক্লাস নিচ্ছি তো, আমি পরে কথা বলে নিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ হ্যালো, এবার দেখো তাহলে এখানে কনক্লুশনটা কি হবে, অ্যান্সার LiClO4, NaClO4, KClO4, CaClO4। সেটা কি ইনক্রিজিং না ডিক্রিজিং? গ্রেটার দেন এলআইটা বেশি। LiClO4টা গ্রেটার দেন। তাহলে LiClO4, তারপর NaClO4, তারপর হচ্ছে KClO4, এটাই হয়। এটা হচ্ছে সলিবিলিটি অর্ডার। এবার এইটা তোমার নিজের দায়িত্ব নিয়ে আগেরটার মতো করে লিখতে হবে, পারবে তো? হ্যাঁ দাদা। তাহলে এটা হলো আমাদের সলিবিলিটি হয়ে গেল। আচ্ছা আর একটা কোশ্চেন তোমাদের একটু জিজ্ঞেস করি। আচ্ছা বলো দেখি যে কোশ্চেন লেখো, সলিবিলিটি লাস্ট কোশ্চেন লেখো, হুইচ অফ দি কম্পাউন্ড which of the compound Na2CO3 and NaHCO3 will be water soluble salt? বলো, কে ওয়াটার সলিউবল, সোডিয়াম কার্বনেট আর সোডিয়াম বাইকার্বনেট? সোডিয়াম কার্বনেট। Na2CO3 টা সলিউবল হবে, এটা সলিউবল হবে। আর সোডিয়াম বাইকার্বনেট মানে কেন, হ্যাঁ কেন, সেটা কেন, এটা কেন? হাইড্রোজেন বন্ডিং এর ব্যাপার দিয়ে বলতে হবে, মানে মলিকুলার ওয়েটে আর হাইড্রোজেন বন্ডিং এর। কার হাইড্রোজেন বন্ডিং হবে, কার হবে না? চার্জ বেশি Na2CO3 2-, আর HCO3 মাইনাস। তাহলে কি হবে? এই বাকির একটু আওয়াজ টাওয়াজ দাও, ঘুমিয়ে পড়লে নাকি? স্যার চার্জ বেশি বলে কোভ্যালেন্সি বেশি, তাহলে সলিবিলিটি কম ওয়াটারে। সলিবিলিটি বেশি আর পোলারিটি
সলিউট বেশি তো। না না, সলিবিলিটি কম হয়ে যাবে ওয়াটার, কোভ্যালেন্সি বেশি হবে। Na2CO3 কোভ্যালেন্সি বেশি, তাহলে ওয়াটারে কম। বেশ, কোভ্যালেন্সি বেশি হলে তো বেশি হয় সলিবিলিটি। ওয়াটারে কম হয় তো। হ্যাঁ ওয়াটারে কম হয়। কোভ্যালেন্সি কম বেশি হলে সলিউট কম হয়ে যায়। এটা একটা কিন্তু মারাত্মক গুবলেট কোশ্চেন, মানে এটা যদি আমি কোশ্চেনটা দিই 100 জনের মধ্যে 90 জন অ্যান্সারটা ভুল বলবে, আর এই কোশ্চেনটাই দেয়। Na2CO3 টাই সলিউবল হবে। ইনসলিউবল হবে, ইনসলিউবল হবে। হ্যাঁ, দুটোই তো অ্যান্সার, মানে ইনসলিউবল আর সলিউবল। Na2CO3 টা Na2CO3 টা সলিউবল, হ্যাঁ সলিউবল হবে Na2CO3 টা। Na2CO3 সলিউবল হবে বলছে। হ্যাঁ হ্যাঁ, এটা সলিউবল হবে। বাইকার্বনেটটা সলিউবল হবে। আর এটা হ্যাঁ বাইকার্বনেটটা সলিউবল হবে। আবার এটাও তো সলিউবল। এটা ইনসলিউবল হবে। তাহলে এবার কোনটাকে নেব? না দাদা, বাইকার্বনেট, আচ্ছা, যে বাইকার্বনেটটা তো হাইড্রোজেন বন্ডিং হচ্ছে। আচ্ছা স্যার সোডিয়াম কার্বনেটটা মোর সলিউবল হবে। আচ্ছা, তোমরা জলকে ফুটিয়ে দেখেছো? জলকে ফুটিয়ে দেখেছো কি হয়? বলো দেখি, এইটা বলো আগে। ধরো একটা কেটলতে বা যে কোনো একটা পাত্রে জল নিলে, ট্যাপ ওয়াটার নিলে, নিয়ে এবার তুমি সেটাকে বয়েল করলে। বয়েল করার পরে কি হয়? দেখেছো? কি হয় দেখবে, জলের উপরে একটা হালকা সাদা রঙের একটা টার্বিডিটি তৈরি হয়, দেখেছো? মানে একটা শ্যাওলা শ্যাওলা টাইপের, খুব হালকা হালকা। যখন তুমি ট্যাপ হয়তো ওটা কি বলতে পারবে? নরমাল ট্যাপ ওয়াটার এর মধ্যে বিভিন্ন যে আয়ন টায়নগুলো যেগুলো থাকে, বলো। সেইগুলোই আর কি ভেসে ওঠে। সেগুলো আয়ন ভেসে উঠবে না তো। ওর মধ্যে যে সোডিয়াম কার্বনেট থাকে, সেই সোডিয়াম কার্বনেটগুলো সোডিয়াম বাইকার্বনেটে কনভার্ট হয়। সোডিয়াম বাইকার্বনেটে যখনই কনভার্ট হয়, তখনই সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে ওয়াটার ইনসলিউবল। তার মানে তুমি যে একটা দেখবে চায়ের দোকানে যে দীর্ঘদিন যে কেটলগুলো পরিষ্কার করে না, তো দেখবে সেই চায়ের কেটলের চারিদিকে একটা মোটা লেয়ার তৈরি হয়ে যায়। তো এই মোটা লেয়ারটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের লেয়ার, বুঝলে? ওদের যে কেটলগুলো দেখবে, যে কেটলের ভিতরটা দেখবে একটা মোটা লেয়ার মতো তৈরি হয়, হ্যাঁ, সেটা হচ্ছে যে সোডিয়াম বাইকার্বনেটের লেয়ার। ওই জন্য দেখবে যে দীর্ঘদিন কাঁচের পাত্রে জল গরম করতে বারণ করা হয়। কেন বলো তো? দীর্ঘদিন কাঁচের পাত্রে জল গরম করতে বললে কি হবে? ধরো ল্যাবরেটরিতে তোমরা যে কাঁচের পাত্রে জল গরম করো, এই কাঁচের পাত্রটা যদি তুমি পরিষ্কার না করো, দীর্ঘদিন কাঁচের পাত্রে জল গরম করে যাচ্ছ, দেখবে এর গায়ে একটা ঘোলাটে ভাব তৈরি হবে। কাঁচের পাত্রে গায়ে এরকম যে পাত্রটা তুমি নিয়েছো, এই পাত্রে একটা সাদা একটা ঘোলাটে জিনিস তৈরি হবে। এই ঘোলাটে যে জিনিসটা তৈরি হবে, এরকম একটা লেয়ার যদি দীর্ঘদিন তুমি পরিষ্কার না করে গরম করতেই থাকো, তাহলে এই লেয়ারটা আস্তে আস্তে মোটা হবে। এই লেয়ারটা মোটা হবে, হতে হতে কোনো একটা সময় দেখবে যে গরম করছো, এত লেয়ারটা মোটা হয়ে গিয়েছে, এই জায়গাটা একটা চাঙড় খসে গেল। হ্যাঁ, চাঙড় খসে গেল। তাহলে এখানে যদি দেখা যায় যে এরকম একটা চাঙড় খসে গেল, তাহলে কি হবে? এই জায়গাটায় কাঁচ বেরিয়ে যাবে, আর বাকিগুলো কি আস্তরণ থাকবে সোডিয়াম বাইকার্বনেটের। যখনই এরকম একটা কাঁচ বেরিয়ে যাবে এই জায়গাটায়, তখন এই হিট যখন তুমি দিচ্ছ, কাঁচের তো সম্প্রসারণ হয় বা প্রসারণ হয়, তো এই প্রসারণটা সবচেয়ে বেশি হিট কোথায় নেবে বলো দেখি? বেশি হিটটা কোথায় নেবে? এই ফাঁকা জায়গাটা যেখান থেকে হ্যাঁ, চাঙড়টা পড়ে গেল, আলগা হয়ে গেল, তো এই জায়গাটায় যদি হিট বেশি নেয়, তাহলে এই জায়গাটায় এক্সপ্যানশনটা বেশি হবে না? হ্যাঁ স্যার। তাহলে এক্সপ্যানশন যদি বেশি হয় বাকিগুলোর তুলনায়, তাহলে এই যে সব কাঁচটা তো পুরোপুরি একটা হোমোজিনিয়াস মিডিয়াম। এবার যখনই তুমি একটা জায়গা বেশি করে দিলে, এই জায়গাটা যদি বেশি প্রসারণ হয়, তাহলে কী হবে? সঙ্গে সঙ্গে যেটা ক্র্যাক হয়ে যাবে না? বাকিগুলোর তুলনায় যদি ওই জায়গাটায় সম্প্রসারণ বেশি হয়, তাহলে ওই জায়গাটা ক্র্যাক হয়ে যাবে। ক্র্যাক হলে কী হবে? কাঁচের পাত্রটা ফেটে যাবে।
ঠিক আছে? ঠিক যেমন তুমি সেই ছোটোবেলায় পড়েছিলে যে ধরো একটা হ্যারিকেনের যে বাইরের দিকটা যে কাঁচটা যেটা থাকে, সেই কাঁচে যদি একটু জলের ছিটে মারা হয় তাহলে দেখবে কী হতো, কাঁচটা ফেটে যেত, তাই না? তো কাঁচটা ফেটে যেত কেন? কারণ যে জায়গাটায় জলটা লাগছে সেই জায়গাটা সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে ওই জায়গাটা সংকোচন হয়ে যাচ্ছে, আর বাকিগুলো সব প্রসারণ হয়ে রয়েছে, তাহলে কী হবে, একটা টেনশন তৈরি হবে, আর তার সঙ্গে সঙ্গে কাঁচটা ফেটে যাবে, তাই তো? তো এইরকম হয় আর কি। তো এই যে জিনিসটা, যে লেয়ারটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, আর সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে ওয়াটার ইনসলিউবেল। ওকে, তো এই ওয়াটার ইনসলিউবেল সোডিয়াম বাইকার্বনেট কেন, যদি বলা হয় যে সোডিয়াম বাইকার্বনেট কেন ওয়াটার ইনসলিউবেল, তাহলে তোমাকে ব্যাখ্যা কী হবে? সেক্ষেত্রে বলছে যে সোডিয়াম বাইকার্বনেট, ধরো সোডিয়াম কার্বনেটের ক্ষেত্রে আগে বলি, Na2CO3 একে যদি জলে দেওয়া হয় তাহলে সেটা জাস্ট Na প্লাস 2Na প্লাস প্লাস CO3 2 মাইনাস তৈরি করবে, তার মানে ওয়াটার সলিউবল হয়ে গেল, দুটো একদম ডিস্টিংক্ট আয়ন। কিন্তু যখন তুমি NaHCO3 কে সলিউবিলিটি দেখবে তখন সেটা তৈরি করবে Na প্লাস প্লাস HCO3 মাইনাস HCO3 মাইনাস। হ্যাঁ, এবার এই HCO3 মাইনাসটা দেখো, এর স্ট্রাকচারটা যদি তুমি দেখো তাহলে এর স্ট্রাকচারটা হচ্ছে HOCO HCO3 মাইনাস। এইবার এই HCO3 মাইনাসটা যেটা হয়েছে এখানে এই নেগেটিভ, এবার এ কী করে, পাশে আর একটা HCO3 মাইনাসের সঙ্গে হাইড্রোজেন বন্ড করে, আবার এ আবার আর একটা পাশে হাইড্রোজেনের সঙ্গে মানে HCO3 সঙ্গে হাইড্রোজেন বন্ড করে, তাহলে এইভাবে চলতে থাকে, ঠিক আছে? তো এইটা যদি চলতে থাকে তাহলে দেখবে যে তুমি প্রত্যেকটা HCO3 মাইনাস এইভাবে পরপর যদি হাইড্রোজেন বন্ডেড থাকে, এদিকেও চলতে থাকবে, তাহলে এইটা ফ্রি আয়ন নয় কোনোভাবে, তাই না? ফ্রি আয়ন কোনোভাবে থাকতে পারছে না, এ বাউন্ড থাকছে, সবাই একসঙ্গে সংঘবদ্ধভাবে থাকছে। যখন এরকম বাউন্ড থাকছে, ফ্রি আয়ন না থাকছে, তখন এই পার্টটা পুরোটাই কী হবে, একটা প্রেসিপিটেট হয়ে পড়ে থাকবে, মানে টার্বিডিটি হিসেবে ঘুরবে, ঠিক আছে? তো এইটা হয়ে যাবে ইনসলিউবল। তারপরে ডিউ টু দিস হাইড্রোজেন বন্ডিং HCO3 মাইনাস বা NaHCO3 ইজ ওয়াটার ইনসলিউবল। বাট এখানে কোনো হাইড্রোজেন বন্ডিং হতে পারবে CO3 2 মাইনাসে? এখানে কোনো হাইড্রোজেনই তো নেই, কোনো হাইড্রোজেনই নেই, তাহলে হাইড্রোজেন বন্ডিং হবে না, তাহলে নর্মাল ফ্রি আয়ন CO3 2 মাইনাস আর Na প্লাস, তাহলে এটা হচ্ছে সলিউবল। বোঝাতে পেরেছি? তো এটা একটু লিখে নাও, লিখে নিয়ে এবার অ্যান্সারটা লিখতে হবে। হয়েছে? হ্যাঁ, লেখো NaHCO3 is much less soluble. NaHCO3 is much less soluble than Na2CO3. NaHCO3 is much less soluble than Na2CO3. Much less soluble than Na2CO3. Full stop. The lower solubility of NaHCO3
the lower solubility of NaHCO3, lower solubility of NaHCO3 is due to, the lower solubility of NaHCO3 is due to its hydrogen bonded structure, its hydrogen bonded structure, which increases the effective, molecular weight, which increases the effective molecular weight of the solid bicarbonate, molecular weight of the solid bicarbonate, স্যার হুইচের পরে কি বললেন? which increases the effective molecular weight of solid bicarbonate. যখন হাইড্রোজেন বন্ডেড হচ্ছে এত বড় মলিকিউল হয়ে গেল, তাহলে এফেক্টিভ মলিকুলার ওয়েটটা বেড়ে গেল, যার জন্য সে সলিড হয়ে প্রেসিপিটেট পড়ে যাবে। তো কি বললাম, সলিড বাইকার্বনেট ফুল স্টপ, NaHCO3 has an infinite chain, NaHCO3 has an infinite chain, NaHCO3 has an infinite chain of unsymmetrical hydrogen bonds, comma, whereas দাদা এই লাইনটা আরেকবার একটু বলো। NaHCO3 has an infinite chain, has an infinite chain of unsymmetrical hydrogen bonds, whereas the solubility of Na2CO3, solubility of Na2CO3 is due to lower lattice energy, in comparison to hydration energy. Lower lattice energy in comparison to hydration energy. আচ্ছা, আচ্ছা, তাহলে এই হয়ে গেল আমাদের ফিজিক্যাল প্রপার্টিজ। এবার আমরা পড়বো হচ্ছে কেমিক্যাল প্রপার্টিজ। তাহলে ফিজিক্যাল প্রপার্টিজের মধ্যে আমরা ইলেকট্রনিক স্ট্রাকচার, সাইজ, ডেনসিটি, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রোনেগেটিভিটি, রিডিউসিং প্রপার্টি, মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট অ্যান্ড সলিউবিলিটি, এগুলো পড়ে ফেললাম। তো এরপরে আমরা এবার পড়বো হচ্ছে ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিজ। ভৌত ধর্মটা পড়লাম, এবার হচ্ছে রাসায়নিক ধর্মটা আমাদের পড়তে হবে। তো হেডিং দাও কেমিক্যাল প্রপার্টিজ। হয়েছে?
ঠিক আছে? দেখো রিয়াকশন উইথ ওয়াটার, ওকে। দেখো যে কোনো তোমরা যদি দেখো যে সোডিয়ামকে তোমরা জলে দিয়ে দেখেছো, ল্যাজাইন টেস্ট করেছো তো তোমরা? হ্যাঁ মানে ওটা ইয়েতে ছিল আর কি, থার্ডে, মানে সেরকম ভাবে হাতে কলমে করা হয়নি। আচ্ছা, তো যাই হোক সোডিয়ামকে তোমরা জলে দিয়ে দেখেছো তাই তো? সোডিয়ামকে জলে দিয়ে দেখেছো তো? There are 6 alkali metals: lithium, sodium, potassium, rubidium, cesium and francium. They're all soft metals which can be cut with a knife. In air, the elements quickly become coated with compounds that form on the metal's surface. Here, for example, is lithium. When we slice it, you can see the metallic luster, but the black coating quickly reappears. Sodium is kept under oil to prevent reaction with air. Again, when we cut it, the metal surface can be seen. But this time, corrosion occurs even more quickly. With the next alkali metal, potassium, the corrosion in air is so quick that it's hard to see the metallic luster at all. As we go down the group, the elements seem to react more quickly with air. আচ্ছা, আমি ওই ভিডিওটা পাচ্ছি না, একটা ভিডিও আমার কাছে ছিল, দেখি এখানে আছে। যাকে ভিডিওটা পরে পেলে দেখাবো। বলছি যে দেখো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদেরকে যদি জলে দেওয়া হয় তাহলে এরা না বার্ন করে, ঠিক আছে, মানে আগুন লেগে যায়। তুমি যে কোনো মেটালকে, অ্যালকালি মেটালকে যদি তুমি জলে দাও তাহলে আগুন লেগে যায়, এটা জানো তো? এই রিঅ্যাকশনটা, হ্যাঁ কি বলছো? তাহলে দেখো যে মেটালকে তুমি যখনই জলে দেবে না তখন সঙ্গে সঙ্গে তারা মেটাল হাইড্রক্সাইড তৈরি করে, H2 গ্যাস তৈরি করে আর হিট তৈরি করে প্রচুর পরিমাণে। তো এই H2 যে গ্যাসটা লিবারেট করে, যখন তুমি কোনো একটা অ্যালকালি মেটালকে যখন তুমি জলে দেবে, এই যে H2 গ্যাসটা লিবারেট করে না, এই H2 গ্যাসটা ভীষণভাবে দাহ্য,
তো এই H2 গ্যাসটা দাহ্য হওয়ার জন্য কি হয় না, সঙ্গে সঙ্গে এই যে হিটটা তৈরি হচ্ছে, এই হিটটাকে ক্যাচ করে নেয়, ক্যাচ করে নিয়ে এখানে বার্ন হয়ে যায়, আগুন লেগে যায়। তো তুমি দেখবে সোডিয়ামকে যখনই তুমি জলে দেবে সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। কেন বলো তো? সোডিয়ামকে যেই তুমি জলে দাও সেখানে NaOH তৈরি হয়, H2 গ্যাস তৈরি হয়, আর প্রচুর পরিমাণে হিট তৈরি হয়। এই হিট আর এই দাহ্য H2 গ্যাস একসঙ্গে পাশাপাশি এলো, সঙ্গে সঙ্গে আগুন লেগে যায়। এইটা হয়, এটা যে কোনো অ্যালকালি মেটালের ক্ষেত্রেই এই ঘটনাটা ঘটে, ঠিক আছে? তো তুমি দেখো এবার লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এদেরকে যদি তুমি দেখো প্রত্যেকের একই রিয়াকশন হয়, কিন্তু আগুন লাগার যে টেন্ডেন্সিটা মানে বার্ন হওয়ার যে টেন্ডেন্সিটা, সেই বার্ন হওয়ার টেন্ডেন্সিটা লিথিয়ামের থেকে সোডিয়াম বেশি করে, তারপর পটাশিয়াম, তারপর সিজিয়াম, এইভাবে ডট ডট রুবিডিয়াম। ওকে, তো এই জায়গাটায় দেখো একে যদি লিথিয়ামকে তুমি জলে দাও যতটা না আগুন লাগবে, সোডিয়ামকে দিলে আর তার থেকেও বেশি আগুন লাগবে, পটাশিয়ামকে আরও বেশি আগুন লাগবে, সিজিয়ামকে আরও বেশি আগুন লাগবে। তো এই যে ঘটনাটা ঘটে, তো এই যে দেখো এখানে রিয়াকশনটা কি হয়, এই রিয়াকশনটা কি ধরনের রিয়াকশন, এটা কি হয়েছে এখানে বলতে পারবে? হ্যাঁ, এক্সোথার্মিক রিয়াকশন, কিন্তু এটা দেখো রেডক্স রিয়াকশন। তো মেটাল কি হয়েছে? মেটাল প্লাস হয়েছে তো এখানে, তাহলে এটা কি অক্সিডেশন। আর H2O থেকে H2 হয়েছে, এটা তাহলে রিডাকশন, তাই না? তার মানে এখানে মেটাল কি করেছে? জলকে রিডিউস করেছে। তো তাহলে মেটাল হচ্ছে রিডিউসিং এজেন্ট, আমরা আগেই পড়েছি এখানে অ্যালকালি মেটাল সবাই রিডিউসিং এজেন্ট। তাহলে এখানে সব মেটালই জলকে রিডিউস করছে, করে H2 গ্যাস তৈরি করছে। তাহলে মেটালের যে রিডিউসিং প্রপার্টিটা যত ভালো হবে তত তো জলকে রিডিউস করবে সে, তাহলে তত বেশি পরিমাণে H2 গ্যাস তৈরি হবে আর তত বেশি আগুন লাগবে। তাহলে সেই কনটেক্সটে সবচেয়ে বেশি আগুন লাগার ব্যাপারটা, যে বার্ন হওয়ার ব্যাপারটা, সবচেয়ে কোন মেটালের ক্ষেত্রে বেশি হওয়ার কথা? লিথিয়ামের হওয়ার কথা ছিল। হ্যাঁ, লিথিয়ামের, কারণ লিথিয়ামের আমরা পটেনশিয়াল কত জানি? মাইনাস 304, 3.04 না 3.04, ঠিক আছে? আর তার মানে সবচেয়ে লিথিয়ামের ক্ষেত্রে বেশি হওয়ার কথা, তারপর সিজিয়াম, তারপর পটাশিয়াম, তারপর সোডিয়াম। আমাদের ভ্যালুগুলো তাই বলছে। তো তাহলে এইটা হওয়ার কথা, কিন্তু আমি রেজাল্ট কি দেখালাম? উল্টোটা হচ্ছে না, ঠিক মানে লিথিয়ামটা বেশি হওয়ার কথা, লিথিয়ামটা সবচেয়ে কম হয়ে গেল। লিথিয়ামের রিডাকশন পটেনশিয়াল সবচেয়ে নেগেটিভ, তার মানে ভালো রিডিউসিং এজেন্ট, সবচেয়ে ভালো রিডিউসিং এজেন্ট। তাহলে জলকে সবচেয়ে ভালো রিডিউস করতো, তাহলে সবচেয়ে বেশি পরিমাণে H2 গ্যাস উৎপন্ন হতো, আর সবচেয়ে বেশি H2 গ্যাস উৎপন্ন মানে বেশি হিট তৈরি হতো, বেশি বার্ন হতো। কিন্তু লিথিয়ামকে তুমি জলে দেবে, দেখবে অতটা বেশি বার্ন হবে না। তো এইটা কি করে? তাহলে লিথিয়াম বেশি হওয়ার কথা অ্যাকর্ডিং টু রিডাকশন পটেনশিয়াল। অবশ্য বলছে জলের সঙ্গে রিয়াকশানে লিথিয়াম অতটা সাড়া দেয় না। বলতে পারবে? না, লিথিয়ামটা মানে হাইড্রেটেড হয়ে যায় তার জন্য কি? না, তার জন্য না। হাইড্রেটেড হলে তো আরো বেশি করে আগুন লেগে যাওয়ার কথা। হাইড্রেটেড হয় কখন? ক্যাটায়ন অবস্থায়। বলতে পারবে? ডেল জিটা কি পজিটিভ হয়ে যাচ্ছে বেশি তাই জন্য? না, দেখো এই ভিডিওটা দেখো, প্রত্যেকটা লিথিয়াম কেমন ভাবে জলের সঙ্গে রিঅ্যাক্ট করছে দেখো। দেখো লিথিয়ামটা দেওয়া হলো, খুব সামান্য একটু আগুন লেগেছে,
ব্যাস হয়ে গেল। সোডিয়ামকে দেওয়া, দেখো সোডিয়াম যখন জলে দেওয়া হচ্ছে দেখো একটা ভেপার তৈরি হয়েছে, দেখেছো ভেপারটা দেখতে পেয়েছো, সাদা মতো একটা ভেপার তৈরি হয়েছে, হ্যাঁ দাদা ওটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আর তারপরে এবার হিটটা তৈরি হয়েছে, হিট আর ওই হাইড্রোজেন গ্যাসটা মিলিয়ে দেখো বার্ন হয়ে গেল, আগুন লেগে গেল। দেখো লিথিয়ামের থেকে সোডিয়ামের আগুন লাগাটা একটু বেশি হয়েছে। স্লো মোশনে দেখো সোডিয়ামটা, একটা হিউজ চাঙ্ক জলে দেওয়া হলো, দেখেছো বিস্ফোরণটা। দেখো এই যে সাদা ধোঁয়াটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এবার দেখো পটাশিয়ামটা, দেখো হিউজ তো তার থেকে, সোডিয়ামের থেকে। রুবিডিয়ামটা দেখো, সামান্য একটু দিলেই দেখবে প্রচুর পরিমাণে, সব ক্ষেত্রেই কিন্তু হাইড্রোজেন গ্যাস তৈরি হচ্ছে। এবার হিউজ চাঙ্ক অফ রুবিডিয়াম সেটাকে জলে দেওয়া হচ্ছে, বোম্বার্ডমেন্ট। এবার সিজিয়ামটা দেখো, সিজিয়ামটা আরো মারাত্মক, কাঁচের পাত্রকে ফাটিয়ে দিয়েছে সামান্য একটু। এবার লার্জ ভলিউমে যদি এটাকে জলে দেওয়া হয় তাহলে এক্ষেত্রে আরো অনেক বেশি বিস্ফোরণ তৈরি হয়েছে সামান্য একটুতেই। পাত্র ব্রেক করে গেছে। এই যে ফ্রান্সিয়াম, যেটা যেটা ইমাজিন করছো, ফ্রান্সিয়ামটা এটা করেনি, কিন্তু ফ্রান্সিয়াম হলে কেমন হবে সেটা একটু দেখাচ্ছে, কারণ ফ্রান্সিয়াম রেডিও অ্যাক্টিভ, তো ওটাকে নিয়ে টেস্ট করা যায় না, তো এটা আন্দাজ করেছে কেমন হতে পারে। তো ফ্রান্সিয়ামকে একটা জাস্ট ইমাজিন করো যে কীরকম হতে পারে। দেখো এইরকম টাইপের একটা সুনামি টাইপের, সুনামি নয়, জাস্ট একটা বিশাল এক্সপ্লোশন একটা হবে যদি ফ্রান্সিয়ামকে দেওয়া হয় জলের মধ্যে। মানে এটা জাস্ট ইম্যাজিন করো, এটা রিয়েল এক্সপেরিমেন্ট নয়, যে এরকম একটা কিছু হবে যদি তুমি ফ্রান্সিয়ামকে দাও। তাহলে ক্লিয়ার, তাহলে তুমি যেটা দেখছো যে তুমি যখনই তুমি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড সিজিয়াম এভাবে পরপর তুমি দিচ্ছ, তাহলে সেক্ষেত্রে দেখো যে লিথিয়াম সবচেয়ে কম বার্ন হচ্ছে। তো লিথিয়াম সবচেয়ে কম বার্ন হচ্ছে, অথচ লিথিয়াম সবচেয়ে ভালো রিডিউসিং এজেন্ট। তো এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? তো বলছে এটাকে ওই থার্মোডাইনামিক্স দিয়ে ব্যাখ্যা করা যাবে না, এর পিছনে কাইনেটিক্স লুকিয়ে আছে। তো আমরা এটাকে জাস্ট কোশ্চেন আকারে একটা লিখি যে লিথিয়াম কেন জলের সঙ্গে কম রিয়াক্ট করে, অথচ তার নেগেটিভ পোটেনশিয়ালটা ভীষণ লার্জ, তাই তো? তাহলে এখান থেকে একটা কোশ্চেন এসছে, তোমাদের কোশ্চেন পেপারে আছে, সেটা হচ্ছে লেখো যে লিথিয়াম রিয়াক্টস জেন্টলি, জেন্টলি মানে অল্প, লিথিয়াম Li reacts gently with water, lithium reacts gently with water, lithium reacts gently with water than the other group elements. Lithium reacts gently with water than the other group elements, comma, although it has largely negative reduction potential. Large negative reduction potential. ঠিক আছে? আচ্ছা দেখো এইখানে উত্তরটা একটু অন্যরকম ভাবে দিতে হবে। বলছে এটাকে আমি থার্মোডাইনামিক্স দিয়ে ব্যাখ্যা দিতে পারবো না, এটাকে কাইনেটিক্স দিয়ে ব্যাখ্যা দিতে হবে, কাইনেটিক্স দিয়ে।
কীরকম? দেখো যে এদের এই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এদের মেল্টিং পয়েন্টের অর্ডারটা কি বলো তো? মনে আছে? মেল্টিং পয়েন্ট করেছিলাম। হ্যাঁ, লিথিয়াম গ্রেটার দ্যান সোডিয়াম গ্রেটার দ্যান লিথিয়াম, সোডিয়াম গ্রেটার দ্যান পটাশিয়াম, এইভাবে ডট ডট ডট। হ্যাঁ, ধরো সিজিয়াম। আচ্ছা, এবার এই যে মেল্টিং পয়েন্টটা এইভাবে ডিক্রিজ করছে মেল্টিং পয়েন্ট, তাহলে বলো তো এই যে হিটটা তৈরি হচ্ছে, এই হিটে সবচেয়ে তাড়াতাড়ি গলে যাবে কে? সিজিয়াম। হ্যাঁ, তাহলে মেল্টিংটা সবচেয়ে তাড়াতাড়ি হবে এই সিজিয়াম, তারপর পটাশিয়াম, তারপর সোডিয়াম, আর লিথিয়ামে যেহেতু মেল্টিং পয়েন্ট বেশি, তাহলে অনেক বেশি হিট লাগবে, তাই না? তো যে হিটটা তৈরি হবে সেখানে সব লিথিয়াম গলে যাবে এরকম হবে না। তো সিজিয়ামটা যদি বেশি পরিমাণে গলে যায়, যে যত তাড়াতাড়ি গলে যাবে, তার মানে তার মানে স্প্রেড করে যাওয়ার টেন্ডেন্সি, গলে গেলে কি হয়? তরল হয়ে যাবে। তো তাহলে তরল হলে ছড়িয়ে পড়বে না, সলিড হলে একটা ছোট্ট জায়গায় থাকবে, কিন্তু যেই তাকে তুমি গলিয়ে দেবে তখন কি হবে? সেটা অনেকটা জায়গা নিয়ে নেবে। তাহলে সারফেস এরিয়া কি হয়ে যাবে? সারফেস এরিয়া কি হবে? সারফেস এরিয়া বেড়ে যাবে। তো সারফেস এরিয়া, এদের মধ্যে সারফেস এরিয়া সবচেয়ে বাড়বে কে? কার? সিজিয়ামের। তো আমরা জানি যে সারফেস এরিয়া যত বেশি হয় তত রিঅ্যাক্টিভিটি তার তত বেশি হয়, তাই তো? হ্যাঁ, তাহলে রিঅ্যাক্টিভ সেন্টারগুলো তো বেড়ে যায়। আগে একটা ছোট্ট জায়গার মধ্যে থাকলে তার রিঅ্যাক্টিভিটি কম হবে, কারণ তার সারফেস এরিয়া কম, কিন্তু যখনই তাকে গলিয়ে ফেলছো তখন সে অনেকটা জায়গায় ছড়িয়ে যাচ্ছে, লিকুইফাই করে যাচ্ছে। ফলে অনেকটা জায়গায় ছড়িয়ে গেলে কি হবে? তার অনেকটা রিঅ্যাক্টিভ সেন্টার তৈরি হবে, তার মানে রিঅ্যাক্টিভিটি বেড়ে যাবে। আর রিঅ্যাক্টিভিটি বেড়ে যাওয়া মানে কি হবে? এই রিঅ্যাকশনটা ফরওয়ার্ড দিকে যাবে, আর এই রিঅ্যাক্টটা যদি বেড়ে যায় তার মানে এই H2 গ্যাস বেশি পরিমাণে তৈরি হবে, আর হিটও বেশি পরিমাণে তৈরি হবে, ফলে আগুনটা বেশি লাগবে। কিন্তু কম্পারেটিভ যদি লিথিয়ামের ক্ষেত্রে ধরি, লিথিয়ামের মেল্টিং পয়েন্ট তো হাই, তাহলে এই যে টেম্পারেচারে, এই হিটে সে গলবে না অত সহজে, তাহলে কম পরিমাণ গলবে। তাহলে তার সারফেস এরিয়া যত কম গলবে তত তার সারফেস এরিয়া কি হবে? সারফেস এরিয়া কম হয়ে যাবে। সারফেস এরিয়া যদি কমে যায় তাহলে রিঅ্যাক্টিভিটি কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে সারফেস এরিয়া কমে গেলে রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে, আর রিঅ্যাক্টিভিটি যদি কমে যায় তাহলে কি হবে? এই বার্ন হওয়ার টেন্ডেন্সিটাও কমে যাবে। তাহলে এই যে ঘটনাটা, এই ঘটনাটা কেবলমাত্র কাইনেটিক্সের উপর ডিপেন্ড করছে, নট থার্মোডাইনামিক্স। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে কোশ্চেনটার অ্যান্সারটা লিখে নাও। লেখো যে the explanation lies in the kinetics rather than thermodynamics. The explanation lies in the kinetics rather than thermodynamics. Rather than thermodynamics. Rather than thermodynamics. ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে লেখো দ্যাট ইজ the total amount of energy released, that is the total amount of energy released, that is the total amount of energy released, bracket close. Total amount of energy released, bracket close, full stop. Potassium has a low melting point. Potassium has a low melting point. Potassium has a low melting point, and the heat of reaction, potassium has a low melting point, and the heat of the reaction is sufficient to make it melt, is sufficient to make it melt, to make it melt, make it melt, or even vaporize, or even vaporize, or even vaporize, full stop.
the molten metal spread out and exposes a large surface to the water. The molten metal spread out and exposes a large surface to the water. Large surface to the water. Full stop. So it reacts even faster. So it reacts even faster. So it reacts even faster. So it reacts even faster, gets even hotter, gets even hotter, gets even hotter, and catches fire, and catches fire, and catches fire, catches fire. হয়েছে? পারবে তো এটা লিখতে? আচ্ছা, তাহলে এটা হয়ে গেল রিয়াকশন উইথ ওয়াটার। এখান থেকে এই কোশ্চেনটা আসে। এবার হলে লেখো 2 নম্বর, রিয়াকশন with N2. ঠিক আছে, রিয়াকশন উইথ N2। আচ্ছা, এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে নাইট্রোজেনের সঙ্গে রিয়াকশন এটা কেবলমাত্র লিথিয়াম করে, বাকি কেউ করে না। বাকি কোনো মেটাল, লিথিয়াম ছাড়া বাকি কোনো মেটাল লিথিয়ামের এই নাইট্রোজেনের সঙ্গে রিয়াক্ট করে না। ঠিক আছে, তো লিথিয়াম শুধু নাইট্রোজেনের সঙ্গে রিয়াক্ট করে Li3n তৈরি করে, Li3n তৈরি করে, আর এর কালারটা হচ্ছে রুবি কালার। রুবি কালার। তো এইটা 2014 নাইলে 2015-তে জ্যামে এসছিল যে নিচের কোন মেটাল নাইট্রোজেনের সঙ্গে রিয়াক্ট করে রুবি কালার তৈরি করে। তো উত্তর কি হবে? লিথিয়াম। লিথিয়াম। তো একমাত্র লিথিয়ামই নাইট্রোজেনের সঙ্গে রিয়াক্ট করে রুবি কালার তৈরি করে। তো এইটাই তোমার এসেছিল কোশ্চেনে। তো এটা একটু লিখে নাও, তারপর আমরা কেন শুধু লিথিয়াম নাইট্রোজেনের সঙ্গে রিয়াক্ট করে বাকিটা কেন করে না সেটা আমরা ডিসকাস করব। ওটাও একটা কোশ্চেন হয় যে কেন শুধুমাত্র লিথিয়ামই নাইট্রোজেনের সঙ্গে রিয়াক্ট করে, বাকিরা কেন করে না। এটা আমরা বর্ন হেভার সাইকেল দিয়ে বুঝবো। তাহলে লেখো, অনলি লিথিয়াম রিয়াক্টস উইথ N2, অনলি lithium reacts with N2 only lithium reacts with N2 to form ionic compound, to form ionic compound, to form ionic compound lithium nitride, ionic compound lithium nitride, comma Li3n, lithium nitride, comma Li3n, মানে Li3n, and it is ruby red color, and it is ruby red color, and it is ruby red color.
it is ruby red color, full stop. Okay. আচ্ছা, এখানে তোমার সিইউ 2014 লেখো, সিইউ 2014 লেখো। কোশ্চেন, Li can form Li3n, Li can form Li3n, Li can form Li3n Li can form Li3n, but potassium cannot. আমরা বলেছি শুধুমাত্র লিথিয়ামই করে, তাহলে পটাশিয়াম তো রিঅ্যাক্ট করার কোনো প্রশ্নই নেই। এক্সপ্লেন। অর Li is only alkali metal, Li is only alkali metal to form a stable nitrides. Explain. ঠিক আছে, তাহলে Li can form Li3n, এটাই হচ্ছে রুবি রেড। হ্যাঁ, তাহলে এইটার অ্যান্সার, এই দুটো কোশ্চেনই একই, এই দুটো কোশ্চেনের অ্যান্সার তোমাকে দিতে হবে যে কেন Li কেবলমাত্র Li3n তৈরি করে, বাকিরা কেন করে না। আচ্ছা বলো দেখি, এইটা কোনো মুখে মুখেই বলো যে এটার অ্যান্সার কী হবে, বলতে পারবে কেন Li কেবলমাত্র রিঅ্যাক্ট করে নাইট্রোজেনের সঙ্গে, Li3n তৈরি করে, বাকিটা কেন করে না? কি বলতে পারবো? হ্যাঁ, স্টেরিক রিপালশন। স্টেরিক রিপালশন কিরকম? যেমন ওখানে ধরুন Na3n যদি হয়, Na এর সাইজগুলো বড় হয়ে থাকবে একদম। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে প্রোডাক্ট আনস্টেবল হয়ে যাবে। না, মানে স্টেরিক ক্রাউডিং কেন হবে? ওটা অন্য ল্যাঙ্গুয়েজে বলো, তুমি ঠিকঠাক মানে ভাবছো কিন্তু বলতে পারছো। নাইট্রোজেনের তো তিনটে ভ্যালেন্সি, এখানে Li এর সাইজ ছোট, আর Li এর জায়গায় যদি অন্য কিছু থাকে তাহলে তিনটেকেও নিজের চারিদিকে স্থান দিতে পারবে না, একটা স্টেরিক হবে, এই জন্য আনস্টেবল হয়ে যাবে। আর কিছু? দেখো এই কোশ্চেনটা যে কি হবে, মানে আমি Li3n কেন হবে, বাকিরা কেন হবে না, এটাকে বর্ন হেবার সাইকেল দিলে সব তথ্য বেরিয়ে আসবে। দেখো, আচ্ছা Li3n তৈরি হচ্ছে কি থেকে, কি থেকে তৈরি হচ্ছে বলো? কি থেকে তৈরি হচ্ছে Li3n? লিথিয়াম আর নাইট্রোজেন মানে N2, তাই তো? তাহলে Li সলিড, হ্যাঁ, প্লাস নাইট্রোজেন গ্যাস, এখান থেকে তোমার Li3nটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে, এটা সলিড। আচ্ছা, এবার ব্যালেন্স করলে কি দাঁড়ায়? তিনটে Li লাগছে আমার আর হাফ N2, তাহলে Li3n হলো। এবার এর যদি বর্ন হেবার সাইকেল করা হয়, তাহলে বর্ন হেবার সাইকেল করলে দেখো তো কি কি লাগবে Li3n তৈরি করতে গেলে। দেখো এখান থেকে দেখো, এটা কি লাগবে, এটা কি দেবো প্রথমে? সাবলিমেশন। তাহলে কটা লাগবে সাবলিমেশন? তিনটে লাগবে তো? হ্যাঁ, ডেল এইচ সাবলিমেশন দিলে কি হবে? 3Li গ্যাস, এটা হয়ে গেল। আচ্ছা, এইবারে N2 তে চলে এসো। N2 তে কি হবে? N2 কে কি করতে হবে প্রথমে?
আমার একটা নাইট্রোজেন লাগবে, N2 থেকে আমার একটা N লাগবে, তাহলে একটা N লাগলে কি করতে হবে, হাফ ডি লাগবে না, তাই তো? তাহলে হয়ে গেল N। হ্যাঁ দাদা, হ্যাঁ N। আচ্ছা এবার এখান থেকে কি করব, এবার কি করব, Li 3n, এখানে n কততে আছে, 3 মাইনাস তো, আর 3 Li প্লাস এই আছে তো, তাহলে n থেকে n3 মাইনাস করে নিতে হবে না? তাহলে n3 মাইনাস করতে গেলে কি করতে হবে, আয়নাইজেশন। তাই আয়নাইজেশন বলে সেটাকে, অ্যাফিনিটি করতে হবে, ইলেকট্রন অ্যাফিনিটি। কটা ইলেকট্রন নিতে হবে, তিনটে। তাহলে কি লিখবো এখানে, কি লিখবো, না কি লিখবো, শুধু ইলেকট্রন অ্যাফিনিটি, তিনটে 3 ইলেকট্রন অ্যাফিনিটি ধরে কান বলে দিতে হবে। এবার লিখতে হবে EA1 প্লাস EA2 প্লাস EA2। হ্যাঁ, তাহলে 3 EA একই হলো, 3 EA যদি লিখতাম সেটা কি একই হতো, 3 EA1 আর এটা কি এক? না না, তাহলে না না, আলাদা আলাদা। তাহলে 3En বলছো, তাহলে EA1 প্লাস EA2 প্লাস EA3, প্রথমে একটা ইলেকট্রন নিল EA1, তারপরে n মাইনাস থেকে আরেকটা ইলেকট্রন N2 মাইনাস হলো, আবার EA2, N2 মাইনাস থেকে N3 মাইনাস হলো, আবার EA3, তাহলে N3 মাইনাস হলে EA1 EA2 EA3, তিনটে হয়ে গেল। আচ্ছা এটা গেল, এইবার তোমার তাহলে আমার অ্যানায়নটা তৈরি হয়ে গেল। আচ্ছা এবার ক্যাটায়নটা তৈরি করতে হবে, ক্যাটায়নটা কি করব, এখানে কি করতে হবে, Li থেকে কি তৈরি করতে হবে, এই যে Li প্লাস কটা, Li প্লাস তিনটে, একটাই এই আইএম 3 Li প্লাস, তাহলে Li থেকে Li প্লাস তিনজনেই, তাহলে একটাই IE1, এটা 3 বার লাগবে, 3i। হ্যাঁ এক্ষেত্রে বুঝতে পেরেছো পার্থক্যটা, তাহলে তিনটে Li এর Li প্লাস করতে হয়েছে, তাহলে এই হয়ে গেল আমার ক্যাটায়ন, সেটা গ্যাসিয়াস। এবার এখান থেকে এখানে চলে গেল, তাহলে এখান থেকে যখন এই দুটো জুড়ে যাবে তাহলে Li 3n হয়ে যাবে। তাহলে এটার জন্য কি হবে, কি লিখবো, UL ল্যাটিস এনার্জি, আর এইখানে কি লিখি আমরা, এই মাথায় কি লিখি আমরা, এই মাথায় কি লিখি, সব গুলে খেয়েছে, ডেল এইচ ফরমেশন, তাহলে ডেল এইচ এফ। এবার অ্যাকর্ডিং টু হেসেস ল, হেসেস ল কি হবে, ডেল এইচ এফ ইজ ইকুয়াল টু 3 ডেল এইচ সাবলিমেশন প্লাস হাফ ডি প্লাস EA1 প্লাস EA2 প্লাস EA3, এটা হলো প্লাস 3 IE1 প্লাস UL, এই হচ্ছে টোটাল। ঠিক আছে, একটু সরিয়ে লিখি, এইটা। আচ্ছা এবার দেখো তাহলে এখানে কে কে ইনভলভ, ডেল এইচ সাবলিমেশন, হাফ ডি, EA1 EA2 EA3, এটা এগুলো সব মিলিয়ে ডেল এইচ। আচ্ছা তো Li 3n কখন তৈরি হবে, যদি ডেল এইচ কি হয়, নেগেটিভ হয়, তাহলে তো ডান দিকে যাবে রিয়াকশন, তাহলে ডেল এইচ এফ নেগেটিভ হতে হবে, তাহলে কি করে সম্ভব বলো, ইউএলটা যদি সব থেকে নেগেটিভ হয় এই বাকিগুলোর থেকে, এক্স্যাক্টলি। তার মানে এই যে দেখো প্রথমত হচ্ছে, দেখো সমস্যাগুলো আগে দেখি,
দেখো ডিসোসিয়েশন এনার্জি, এই ডিসোসিয়েশন এনার্জিটা কি করছে না না N2 কে ভেঙে দিচ্ছে। আচ্ছা N2 কে ভাঙতে গেলে কি করতে হবে দেখো তো, N ট্রিপল বন্ড N আছে তো, হ্যাঁ তাহলে N ট্রিপল বন্ড থেকে N এ আনতে হবে, তাহলে এই 3টে বন্ড ভাঙতে হবে না? তাহলে এই 3টে বন্ড ভাঙতে গেলে তবেই তো তোমার হাফ টি লাগবে। তো এই ডিসোসিয়েশন এনার্জিটা তাহলে এক্ষেত্রে কি হবে, লার্জ না স্মল? লার্জ। তাহলে হ্যাঁ তাহলে ভেরি লার্জ, কারণ ট্রিপল বন্ডকে তোমাকে ভাঙতে হচ্ছে। তাহলে ডি যেটা পজিটিভ, এটা পজিটিভ কোয়ান্টিটি, এটা লার্জ। আচ্ছা এবার নাইট্রোজেন চলে এসো, নাইট্রোজেন থেকে E1 E2 E3, নাইট্রোজেনের কনফিগারেশন কি? তাই তো, এটা কি স্টেবল তো, হাফ ফিল্ড। তাহলে এ ইলেকট্রন নিতে চায়, তাহলে এখান থেকে তুমি N3 মাইনাস করছো, মানে N মাইনাস, তারপরে N2 মাইনাস, তারপরে N3 মাইনাস। তাহলে এই যে E1 E2 E3 এই প্রসেসটা কি ফেভারেবল? প্রথমটা তো ফেভারেবল না। প্রথমটা কেন? প্রথমটা ফেভারেবল না হলে দ্বিতীয়গুলো আরো আনফেভারেবল। ইলেকট্রন অ্যাফিনিটি, সাকসেসিভ ইলেকট্রন অ্যাফিনিটি বাড়ে না কমে? কি বলেছিলাম পিরিয়ডিক টেবিলে? সাকসেসিভ ইলেকট্রোনেগেটিভিটি বাড়ে আস্তে আস্তে। প্রথমটাই যদি আনফেভারেবল হয় তো তারপরে তো আরো আনফেভারেবল, আরো বাড়বে। বুঝতে পেরেছো? তাহলে E1 E2 এটাও আনফেভারেবল, এটাও আনফেভারেবল, ঠিক আছে? তাহলে একমাত্র এই পজিটিভ ভ্যালুগুলোকে বাঁচাতে পারে কে? এত বড় বড় পজিটিভ ভ্যালু ইউএল। তারপরে এই যে এই দুটো, এই যে এতগুলো পজিটিভ, এইসব সবই পজিটিভ, তার মধ্যে এগুলো তো অনেক পজিটিভ, এটা আরো পজিটিভ। তাহলে এই যে এত পজিটিভকে ওভারকাম করতে হবে, তবে ডেল এইচ এফটা নেগেটিভ হবে। তাহলে এই ইউএলটাকে মাস্ট বি ভেরি ভেরি নেগেটিভ, এটা হতে হবে, তবেই এই সব পজিটিভকে এই ল্যাটিস এনার্জি দ্বারা নেগেটিভ করা যাবে। এইগুলো সব পজিটিভ, এখান থেকে এই পর্যন্ত সব পজিটিভ, এটা পুরোটাই পজিটিভ, কেবলমাত্র এই জায়গাটা নেগেটিভ। তাহলে এই যে ইউএল এর ম্যাগনিটিউডটা বাকি এদের সবার থেকে যোগফল করে তার থেকেও বেশি হতে হবে। তো এদের এই যোগফলটা, এই যে প্লাসটা, পজিটিভটা তো হিউজ, কারণ আমি বললাম এটাও খুব বড় সংখ্যা, এটাও খুব বড় সংখ্যা। তাহলে এই যে পজিটিভ সংখ্যাটা খুব বড়, এবার একে থেকেও বড় হতে হবে ইউএল। তো এই ইউএল ল্যাটিস এনার্জি বড় হতে হবে। তো ল্যাটিস এনার্জি বড় মানে তাহলে ক্রিস্টাল ল্যাটিসটা যেটা তৈরি হবে, এই যে Li3n Li3n বা M3n, এই ল্যাটিসটা কি হতে হবে? ভীষণ স্ট্রং বা কম্প্যাক্ট বা ক্লোজ প্যাকিং হতে হবে, তাই না? তবে ইউএল অনেক বড় নেগেটিভ হবে। তো এই যে ক্লোজ প্যাকিং, হ্যাঁ M3n, এই ক্লোজ প্যাকিংটা কার ক্ষেত্রে হবে? Li3n, Na3n, K3n? Li3n। কেন? কারণ দুটোই একই, মানে দুটোই স্মল, দুটোই স্মল। তাহলে Liও স্মল, ভীষণ স্মল, নাইট্রোজেনও খুব ছোট, দুজনেই সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট। তাহলে এরা দুজনেই যেহেতু স্মল, তাহলে দুটো স্মল সেম সাইজ বা সিমিলার সাইজ যখন হবে, তখন তাদের মধ্যে কম্প্যাক্টনেসটা কি হবে? কম্প্যাক্টনেসটা খুব বেশি হবে, হ্যাঁ। তো তার ল্যাটিস এনার্জি কি হবে? বেশি হবে, ল্যাটিস এনার্জি বেশি হবে, মানে হাইলি নেগেটিভ হবে। তো সেটাই তো আমার দরকার, সেটা না হলে তো হবে না, কম্পাউন্ড ডেল এইচএফকে আমি নেগেটিভ করতে পারবো না, না হলে। তো ওই জন্য এই যে ইউএলটা অনেক বেশি নেগেটিভ হওয়া, এটা কেবলমাত্র Li স্যাটিসফাই করতে পারে। বাকিদের ক্ষেত্রে যদি তুমি ধরো পটাশিয়াম নাইট্রাইট করো K3n, তাহলে কিন্তু কে হচ্ছে বড় আর নাইট্রোজেন হচ্ছে ছোট। তাহলে এখানে এদের মধ্যে সাইজ মিসম্যাচের দরুন ল্যাটিস এনার্জিটা লো, মানে অতটা নেগেটিভ নয়। তাহলে ও কিন্তু এই পুরো যোগফলটাকে ওভারকাম করতে পারে না। সেই কারণে K3n কখনো তৈরি হবে না, কারণ ডেল এইচএফ তার ক্ষেত্রে পজিটিভ। ওই জন্য একমাত্র স্যাটিসফাই করে হচ্ছে লিথিয়াম। তো লিথিয়াম যেহেতু একমাত্র স্যাটিসফাই করে, ওই জন্য Li3n ফর্ম হয়, বাকি কোনো কিছু, কোনো মেটাল নাইট্রাইট ফর্ম করে না, অন্য কোনো মেটাল, অ্যালকালি মেটাল। বোঝাতে পেরেছি? হ্যাঁ।
ক্লিয়ার তো? বলো কোনো কনফিউশন থাকলে বলবে এই জায়গাটা। তাহলে এই ডায়াগ্রামটা পুরোটা এঁকে নাও, ডায়াগ্রামটা এঁকে অ্যাকর্ডিং টু হেসেস ল বলে ইকুয়েশনটা লিখে নাও। লিখে হয়ে গেলে বলবে আমাকে। হ্যাঁ হয়ে গেছে তো, সবার হয়ে গেছে তো? তাহলে বলি, লেখো। হ্যাঁ লেখো N2 is very much inert. 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 Sound off karo. N2 is very much inert because N2 is very much inert because the dissociation energy is very high, because the dissociation energy is very high due to triple bond, due to triple bond N ওই যে N triple bond, due to N triple bond, due to triple bond কমা দিয়ে এইটা লেখো N triple bond N, due to triple bond তারপর কমা দিয়ে লেখো N triple bond N, full stop. On the other hand, electron affinity of nitrogen is, on the other hand, electron affinity of nitrogen is highly endothermic. On the other hand, electron affinity of nitrogen is highly endothermic, due to half-filled stable configuration, due to half-filled stable configuration of atomic nitrogen. On the other hand, electron affinity of nitrogen is highly endothermic due to half-filled stable configuration of atomic nitrogen, half-filled stable configuration of atomic nitrogen, full stop. Therefore alkali metals generally unreacted, therefore alkali metals generally unreacted towards N2, except lithium, towards N2 except lithium, full stop. The reactivity towards N2 can be explained, the reactivity towards N2 can be explained towards N2 nitrogen. The reactivity towards N2 nitrogen can be explained by highly negative lattice energy, highly negative lattice energy due to similar size, which compensates compensates the dissociation energy, and electron affinity of nitrogen, which makes
del H, which make del HF negative, which make del HF negative, which make del HF negative, which make del HF negative. Full stop. প্যারা চেঞ্জ করো, বাট আদার অ্যালকালি মেটাল, but other alkali metal, but other alkali metal, but other alkali metals do not have sufficient lattice energy, do not have sufficient lattice energy, do not have sufficient lattice energy, bracket M3N, M3N to make del HF negative, to make del HF negative, to make del HF negative. Okay, ঠিক আছে, full stop. So they cannot form nitrides, so they cannot form nitrides, so they cannot form nitrides, so they cannot form nitrides. ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নাইট্রোজেনের সঙ্গে রিঅ্যাকশন কিভাবে হয় আর কি। আচ্ছা আচ্ছা, আমাদের আজকে এই পর্যন্তই থাকবে, আর সবাইকে একটু অ্যাটেনশন নিতে বলছি যে আবার কয়েকজন ওরা মেসেজ বা ফোন করছে, বলছে আজকের ডেটটা নাকি 1:30 থেকে করলে ভালো হয়, শুক্রবার। ওদের টাকিতে সব ক্লাস স্টার্ট হয়েছে, ওরা বলছে যে স্যারকে কোনোভাবে কনভিন্স করা যাচ্ছে না, হ্যাঁ, দুটো স্যারের মধ্যে একটা স্যারকে কনভিন্স করা যাচ্ছে না, তো ওরা বলছে আজকের ডেটটা শুক্রবারটা 1:30 থেকে করতে। প্রথমে তো হচ্ছে দুটো স্যারের ক্লাস থাকে, হ্যাঁ, তারপর সংযুক্ত ম্যামের ক্লাস, প্রথমে দুটো স্যারের ক্লাস থাকে, তারপর সংযুক্ত ম্যামের ক্লাস, টোটাল 3টে ক্লাস থাকে আজকে বারাসাত গভর্নমেন্টে। 1:30 থেকে করলেই ভালো হয়। বারাসাত আর টাকিতে, আচ্ছা টাকিতে, এবার টাকিতে 1:30 থেকে করলে ওরা বলছে ভালো হয়, তো এবার বাকিদের সংযুক্ত ম্যামের ক্লাসকে সংযুক্ত ম্যামকে যদি বলি যে পড়া থাকে, তো সংযুক্ত ম্যাম তো একেবারে, হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু সেক্ষেত্রে তাহলে তুমি কি করবে? স্যার অন্য কোনো ডেট হচ্ছে না, মানে অন্য দিন হচ্ছে না আর কি, শনিবার করা যেতে পারে, তাহলে সেক্ষেত্রে এই সময়টা 11টা। না দাদা শনিবার তাহলে অনেকগুলো হয়ে যাবে, শনিবার হবে না, রবিবারও হবে না, তাই তো? না না রবিবারও হবে না, রবিবার হবে না। তো কি করবে বলো, এবার আমি তো সমস্যায় পড়ে যাচ্ছি। এবার সন্ধ্যাবেলা নিলে আমার সমস্যা নেই, কিন্তু তোমাদের তো নেট স্লো। স্যার আজকের দিনটা থাক, আজকে আমরা স্যারকে আর ম্যাডামকে দুজনকে বুঝিয়ে মানে অনেক ইয়েতে দুপুরবেলা আর বিকালে করেছি, বলবো মানে ওটা কন্টিনিউ করতে, যদি না করে তারপরে পরে ডিসকাস। হ্যাঁ তাহলে এটা স্ট্রংলি চেক কর, নাহলে এছাড়া কিন্তু এই ডেট আর নেই। মানে প্রথমত হচ্ছে যে সব ব্যাচেরই সব ডেট ফিক্স করে দেওয়া হয়েছে, 3rd ইয়ার 1st ইয়ার, হ্যাঁ ওদেরও চেঞ্জ করা মুশকিল হয়ে যায়, হ্যাঁ ওদেরও সব বিভিন্ন পড়া থাকে, তো একবার সেট হয়ে গেলে সেটাকে চেঞ্জ করলে না ভীষণ টাফ হয়ে যায়, মানে কোনোভাবে পসিবল নাই বলতে পারো একরকম। হ্যাঁ তো এটা যদি একটু দেখো তাহলে খুব ভালো হয়। কলেজের স্যারেদের তো দেখো, কলেজের স্যাররা চাইলে একটু চেঞ্জ করতে পারে, কারণ কলেজের স্যারেদের তো ধরো তোমরাই শুধু টাকিতে, ধরো টাকিতে তোমরা কয়েকজন, এবার কয়েকজনের সমস্যা, আর এখানে দেখো 60-70 জনের সমস্যা, তাহলে এটা একটা মেজর সমস্যা, এতজনেরকে অ্যারেঞ্জ করা বিভিন্ন কলেজ, হ্যাঁ এর সঙ্গে অ্যারেঞ্জ, তারপর আমার একটা সময়ের ব্যাপার, একবার টাইম সেট হয়ে গেলে সেটাকে করা খুব টাফ। হ্যাঁ তো সবচেয়ে ভালো হয় কলেজে যাদের সমস্যা তাদের কলেজগুলোকে একটু ঠিক করে নেওয়া, হ্যাঁ যে যেমন ধরো এটা আজকে ঠিক হয়ে গেল 11টা, তো এটা ঠিক রেখে অন্তত কলেজটাকে তোমরা একটু চেঞ্জ করে নিলে ভালো হয়, যাদের কলেজ সমস্যা আছে। বুঝতে পারছি, মানে আমাকে চেঞ্জ করাটা, কিন্তু সংযুক্ত নাম শুনবে না, এই হচ্ছে প্রবলেম।
মানে হ্যাঁ আমাকে চেঞ্জ যদি আজকের ডেটটাতে মানে কন্টিনিউ করেন তাহলেই তো আমরা করতে পারবো, হ্যাঁ না হলে তুমি পারবো। তুমি ওটাই বলো যে আমাদের এটাকে কন্টিনিউ করুন, তাহলে আমাদের খুব সুবিধা হয়, অন্যান্য যেগুলো ক্লাস চলছে সেগুলোতেও একটা সুবিধা। বুঝতে পেরেছো? এটা করো, আমার মনে হয় এটা তোমরা যদি খুব রাখো এই ডেটটা এই টাইমটা, তাহলে খুব ভালো হয়। আমার সব সেট হয়ে গিয়েছে সব ব্যাচ, এরপর আর চেঞ্জ করলে খুব মুশকিল হয়ে যাবে। ঠিক আছে? যদি না হয় তখন আপনাকে কিন্তু একটু করতে হবে, আমরা তো অনেকজন থাকি না অনেকজন ব্যাপারটা না, একজন হলেও তারটা কনসিডার করা হচ্ছে, সেটা ব্যাপার না। হ্যাঁ কিন্তু দেখো তোমরা অনেকজন হলেই তো ব্যাপারটা সুবিধা হয়, যে তোমরা অনেকজন মিলে ম্যাডামকে কনভিন্স করতে পারবে। কিন্তু তুমি আমাদের এখানটা রিয়াল সিচুয়েশনটা দেখো, যে এই সিচুয়েশনে আমার ডেটটা চেঞ্জ করা যায় কোনোভাবে, মানে তুমি দেখো যে আমি দেখো একটুখানি মানে আধা ঘন্টা চেঞ্জ করে দিই, দেখবে কতজন অভিযোগ করবে। বিভিন্ন কলেজ না এখানে, সবারই একটা আলাদা আলাদা সবারই ক্লাস আছে। এবারে তুমি যদি বলো যে এটা চেঞ্জ করে দিতে, তো পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ তো আমি ওই জন্য বলছি তোমাদের কলেজটাকে যে করে হোক একটু করো, ম্যানেজ করো, ম্যাডামকে বলে যে ম্যাডাম দেখুন আমাদের খুব সমস্যা, আমাদের একটু এই যে টাইমটা চলছে আজকে যে টাইমে পড়াবে ওই টাইমটাই কন্টিনিউ করতে। ঠিক আছে? চেষ্টা করবো, করেছি, দেখি কি হয়। ওকে ওকে ঠিক আছে তাহলে। আর এই যে যেটা নোটস দেওয়া হয়েছে পিডিএফ, এই নোটসটা পড়তে থাকো, কোশ্চেন অ্যান্সারগুলো সব পড়তে থাকো। হ্যাঁ যেগুলো বিশেষ করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট দেওয়া হয়েছে, একটা দেখবে যে ইউনিভার্সিটি কোশ্চেন সেট দেওয়া হয়েছে, দেখেছো? ইউনিভার্সিটি কোশ্চেন সেট, এই যে এই সেটটা যেটা দেওয়া হয়েছে ইউনিভার্সিটি কোশ্চেন সেট, এই ইউনিভার্সিটি কোশ্চেন সেট একটা আছে, এর উত্তর দেওয়া রয়েছে পিছনে সব। হ্যাঁ এটার আমি পিডিএফ দিয়েছি। আর আরেকটা দেখবে যে এই এরকম একটা সেট দেওয়া হয়েছে, যে এই যে গ্রুপ 1 বলে কোশ্চেন অ্যান্সার দেওয়া রয়েছে, এটার জেরক্সটা দেখবে ছবিটা আবছা এসছে, ভালো আসেনি। যদি প্রবলেম হয় বলো, আমি আরেকবার ভালো করে তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ তো এই কোশ্চেনগুলো মিসলেনিয়াস কোশ্চেন, এগুলো একটু দেখতে পারো আর কি, পড়ে রাখতে পারো। মানে এগুলো থেকে কোশ্চেন আসতেও পারে, নাও আসতে পারে, তবে প্রিভিয়াস ইয়ার যেটা আছে এই প্রিভিয়াস ইয়ারটা তোমাকে পড়তে হবে পুরোটা। আর তার সঙ্গে একটা থিওরি তো দিয়েছি প্রথমে, যেটা থিওরি পোর্শন আছে, থিওরি পোর্শনটা তো পড়াচ্ছি, তার সঙ্গে এই কোশ্চেন অ্যান্সার বলতে প্রত্যেকটাই আমরা গ্রুপেরই এরকম একটা কোশ্চেন সেট দেবো, আর তার পিছনে সব অ্যান্সার করে দেওয়া থাকবে। ঠিক আছে? তো এইরকমভাবে সব অ্যান্সার করে দেওয়া থাকবে, তো এইভাবে পড়তে হবে। ঠিক আছে? তো পড়তে শুরু করে দাও, কারণ এখানে গ্রুপ 1টাই দেখেছো 2 দিনে এখন শেষ করতে পারলাম না, 3 দিন লেগে যাবে। তো প্রত্যেকটা গ্রুপ 8টা গ্রুপ আছে, প্রচুর কোশ্চেন হবে, তো ওই সবগুলোই পড়তে পড়তে তোমাকে নাহলে পরীক্ষা চলে আসবে আর কি, এখন থেকেই পড়তে হবে। ঠিক আছে? এইভাবে পড়তে থাকো প্রথম থেকে, আর আরপি সরকার ভলিউম 2টা একটু পড়তে থাকো। ওকে ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকবে।